প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং অমীমাংসিত একটি ঘটনা। যখন আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, তখন আমাদের এই উপমহাদেশে রাজস্ব আয় এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তৎকালীন ইংল্যান্ড থেকে 16 থেকে 21 বছর কি 23 বছর বয়সী বিভিন্ন শিক্ষিত যুবকদেরকে রিক্রুট করা হতো। তারা পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত হতেন এই উপমহাদেশে। তাদেরকে মূলত আইসিএস অফিসার বলতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তখন একজন ব্যক্তি, তার নাম ছিল স্টিভেনসন। উনি বাংলাদেশ তো না, মানে ওই সময় আমাদের যে উপমহাদেশ তখন আসেন, ওই সময় অবিভক্ত বাংলা যেটা ছিল আর কি, ওই অবিভক্ত বাংলার নীলফামারী অঞ্চল, আজকের যে উত্তরবঙ্গের যে নীলফামারী জেলা, ওই নীলফামারী, ওখানে উনি এসেছিলেন। তো ওখানে উনি মোটামুটি বেশ অনেকদিন ধরেই কর্মরত ছিলেন। উনি, ওনার স্ত্রী, ওনার একটা মেয়েও ছিল, 12-13 বছর বয়সে একটা মেয়ে ছিল। তো সেখানেই উনি সরকারি কোয়ার্টারে উনি সেখানে থাকতেন। সাধারণত ছোট ছোট যেই সমস্ত মামলাগুলো হতো বা ছোটখাটো ক্রাইম যেগুলো হতো, সেগুলোতে সাধারণত আইসিএস অফিসাররা সরাসরি মানে ক্রাইম সিন করতে যেতেন না, কিন্তু স্পর্শকাতর হলে সেই জায়গাগুলোতে তারা যেতেন। এমনই এক রাত তখন আনুমানিক 2টো কি 2:30 বাজে। তখন থানার একজন কনস্টেবল এসে ওনাকে ডাক দেয়। যেহেতু থানার পাশে ওনার কোয়ার্টার ছিল, সেখানে এসে ডাক দেয়। তো সেখানে ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন, এত রাত্রে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। তো কারণ জিজ্ঞাসা করার পর ওই কনস্টেবল বলে যে একটা বাড়িতে একটা মার্ডার হয়েছে, কিন্তু লাশটি খুবই সাংঘাতিক রকমের। তারা ঘরে ঢুকতে পারছে না, কিন্তু জানালা দিয়ে সে লাশটি দেখতে পাচ্ছে। এখন এই লাশটি যদি তারা দরজা ভেঙে ঢোকেও, ওই লাশটি ধরার সাহস পাচ্ছে না, কারণ খুবই ব্যতিক্রমী একটি লাশ এবং ভয়ঙ্কর লাশ। এই জন্য আপনাকে একটু যেতে হবে, আপনি সেখানকার অবস্থা বিবেচনা করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি, তদন্ত শুরু করতে পারি, সেই বিষয়ে একটু দিক নির্দেশনা দেবেন। উনি জামা কাপড় পরে রেডি হয়ে যান এবং কনস্টেবলদের সাথে বেরিয়ে যান। ওনার থানা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর একটা জঙ্গলের পাশে সেই একটা গ্রাম, ওই গ্রামেরই একটি বাড়ি। উনি প্রথমে জানালার কাছে যান। জানালার কাছে গিয়ে দেখেন ওই জানালাটির একটি পার্ট, মানে জানালার তো সাধারণত 2টো অংশ থাকে, তো একটি অংশ খোলা। আমরা জানি যে জানালার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ভেতরে আমরা দেখি একটা সিট কিনি, আমরা এই সিট কিনিটা লাগাই, আর যেই অংশটা মানে সিটকিনির অংশ লাগাই, তার সাথে অপর পার্শ্বকে যুক্ত করে দিয়ে লাগাই। তার মানে এক পাশে যদি আমরা সিটকিনি লাগাই, অন্য অংশটাও আটকে যায়। কিন্তু ওই জানালার ক্ষেত্রে উনি লক্ষ্য করেন যে সিটকিনি যেটা, সেই অংশটুকু কিন্তু লাগানো, কিন্তু অন্য অংশটা খোলা। তাহলে সিটকিনি লাগানো অবস্থায় তো জানালার অপর অংশ খোলা থাকার কথা নয়। উনি আলো দিয়ে দেখতে পান যে ভেতরে একটি লাশ পড়ে আছে, কিন্তু লাশটি খুবই ভয়ানক। একটি ফুটবলের ভেতরের বাতাস বের করে দিলে যেমন ফুটবলটি চুপসে থাকে, একটি মানুষের ডেড বডি ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু সেই ডেড বডিটি ঠিক ওরকমই চুপসে যাওয়া। উনি যখন দেখলেন যে ওই ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ, তখন উনি ওখানে থাকা কনস্টেবল এবং অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দেন দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে ঘরে যখন সবাই ঢোকার পর ওই লাশটি, ওই আইসিএস অফিসার স্টিভেনসন, উনি হাত দিয়ে চাপ দিয়ে দেখেন ওই লাশের পা থেকে মাথা পর্যন্ত কোনো হাড় নেই,
তার মানে ওই ডেড বডির মধ্যে যতগুলো হাড় ছিল সব হাড় ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঠিকঠাক আছে, কিন্তু কোনো হাড় নেই। এই হাড়গুলো কোথায় গেল? আর এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলো কে? আসলে কি এটা হত্যা না কি হয়েছে কেউ বুঝতে পারছে না। কারণ হত্যা হলে শরীরে বিভিন্ন অংশে দাগ থাকতো, আক্রমণের চিহ্ন থাকতো, তেমন কিছুই নেই। তাহলে কিভাবে এই লাশটি থেকে বা এই দেহ থেকে হাড় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল? পরিবারের সদস্যরা এরকম লাশ দেখে, নিকটাত্মীয় লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। যেহেতু এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারছিলেন না ওখানে উপস্থিত যারা পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য যারা ছিলেন, তখন আইসিএস অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে লাশটি সৎকার করে ফেলতে। কারণ ওই পরিবার হিন্দু পরিবার ছিল, এই কারণে তাদের ধর্ম মত অনুযায়ী শ্মশানে গিয়ে লাশটি পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এই ঘটনা আসলে কেন ঘটলো, কি হয়েছিল, সে বিষয়ে উনি কিছুই বুঝতে পারছিলেন না। বিষয়টি নিয়ে তিনি অনেক ভেবেছিলেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারেননি। এই ঘটনার বেশ কিছুদিন পর, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যখন এই ঘটনাটি ঘটেছে তখন ছিল শীতকাল। তো এই ঘটনার বেশ অল্প কিছুদিন পর, বেশ কিছুদিন বলতে অল্প কিছুদিন পর আর কি, হয়তোবা সর্বোচ্চ 1 মাস এরকম একটা সময় পর, তো তখন একটি ঘটনা ঘটে। এক রাতে আবারও তার কাছে একটি নিউজ আসে। ওই রাতেও ঠিক সেম কনস্টেবল তাকে বাসায় ডাক দেয়। ডাক দেওয়ার পর যখন উনি ঘুম থেকে ওঠেন তখন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কনস্টেবল বলে যে এই গ্রাম থেকে আরো 3-4 গ্রাম পরে একটি ভয়ানক লাশ পাওয়া গিয়েছে, সেখানে ক্রাইম সিন করার জন্য আপনাকে যেতে হবে। অন্য অফিসাররা এই লাশটি ধরতে পারছেন না, ভয় পাচ্ছেন খুব, যে কিভাবে একটি লাশ এমন হতে পারে। উনি বেরি হয়ে যান। তখন আসলে এইভাবে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো তখনও কিন্তু ওই অঞ্চলে মানে এটা চালু হয়নি, তখন যেটি চলতো সেটি হচ্ছে যে ঘোড়ার গাড়ি। আর এরকম রাত বিরেতে বা দ্রুত চলাফেরার ক্ষেত্রে ওনার পার্সোনাল ঘোড়া ইউজ করতেন। তো ওনার ঘোড়াটি আস্তাবল থেকে বের করে ঘোড়া নিয়ে রওনা দেন। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আইসিএস অফিসার স্টিভেনসন তার সঙ্গী নিয়ে সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে সেখানে আরো কিছু পুলিশ উপস্থিত আছেন। তাদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তারা বলেন যে স্যার, এই ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু এই ঘরের জানালার একটি পার্ট খোলা রয়েছে এবং আমরা সেখান এই মানে জানালা দিয়ে একটি ভয়ানক লাশ দেখতে পাচ্ছি, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের গায়ে রক্ত মাখা, তার মানে কিছু সময় আগেও এই কঙ্কালের গায়ে মাংস ছিল। এখন এটি আমরা বুঝতে পারছিলাম না, এই জন্য আপনাকে আমরা স্মরণ করেছি, আপনি একটু দেখুন। তখন ওই অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে যখন সবাই ভেতরে ঢোকে, ভেতরে ঢোকার পর মানে অদ্ভুত একটি বিষয়, সেটি হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ বয়স্ক মানুষকে এভাবে খেয়ে ফেলছে, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে, কিন্তু সেই মানে কঙ্কালের কোনো মাংস কিচ্ছু নাই। এবং মনে হচ্ছে খুব সময় নিয়ে খুব সুন্দর করে ধীর স্থিরভাবে সুস্থ মস্তিষ্কে একটি মানুষকে খেয়ে ফেলা হয়েছে, কিন্তু শরীরের কোনো হাড় সেখান থেকে মিসিং নেই। কিন্তু আগে যেই লাশটি উনি দেখেছিলেন প্রায় 1 মাস আগে, সেখানে তিনি দেখেছিলেন যে শরীরে সবকিছু আছে, শুধু হাড় নেই।
আর এখানে তার ঠিক উল্টোটা, শরীরের ভেতরে কিচ্ছু নেই, মানে কোনো মাংস নেই, চামড়া নেই, কিচ্ছু নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং কঙ্কালের গায়ে রক্ত লেগে আছে। উনি যেখানে যেতেন সেখানে তদন্ত করার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওনার সাথে থাকতো। তার মধ্যে একটি হলো ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস আপনারা অনেকেই দেখেছেন, গোল একটা, এটাকে আমরা আতশী কাচ বলি। আতশী কাচ দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়, আপনারা অনেকেই সেটা দেখেছেন। অনেক সময় যারা মানে জ্যোতিষী তারা এই আতশী কাচ দিয়ে হাতের রেখাগুলো দেখেন। মোটামুটি আতশী কাচের সাথে আপনারা সবাই পরিচিত আছেন। তো উনি আলো জ্বালাতে বলেন, মানে একটু বেশি করে আলো জ্বালাতে বলেন। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় কিছু হ্যাচাক বাতির মতো কিছু মানে বাতি ছিল যেগুলোর আলো বেশ বেশি হতো। তখন উনি ওই হ্যাচাক বাতির মতো, ওটা এক্স্যাক্টলি আসলে হ্যাচাক বাতি ছিল কিনা আমাকে বলতে পারেননি আর কি। তো উনি সেটি দিয়ে ওই লাশ উনি তদন্ত শুরু করেন যে এই লাশের আশেপাশে কোনো পায়ের ছাপ, কোনো আঙ্গুলের ছাপ এমন কিছু আছে কিনা। উনি কিচ্ছু পাচ্ছিলেন না। ওনার হাতে একটা নোট ছিল, সেই নোটে উনি টুকছিলেন যে কি কি উনি দেখেছেন, কি কি পেলেন। উনি হঠাৎ একটা বিষয় দেখতে পান, সেটি হচ্ছে ওই লাশের পায়ের যেই হাড় আছে সেই হাড়ের উপরে একটা চিহ্ন, এবং ওই চিহ্নটা এটা আমাদের যেই মুখের মধ্যে জিহবা আছে সেই জিহবার চিহ্ন। মনে হচ্ছে জিহবাটা ওই হাড়ের উপর লেগেছিল, যেহেতু ওই হাড়ের উপর রক্ত ছিল, রক্তের কারণে ওই জিহবার চিহ্নটা ওখানে লেগে গেছে। কিন্তু উনি এইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এই জিহবাটির মানে চওড়া, মানে ওয়াইড যেটা, মানে লম্বা না, চওড়া যেটা, এটি আমাদের হাতের প্রায় আধ হাত, মানে 6 ইঞ্চিরও বেশি হবে। এত চওড়া একটি জিহবা। যদি একটি জিহবা চওড়া হয় 6 ইঞ্চির মতো বা এর থেকে কয়েক ইঞ্চি বেশি, তাহলে সেই জিহবাটা লম্বা কত বড় হতে পারে, আর যেই প্রাণীটির এই জিহবা সেটি কত বড় হতে পারে বা তার আকৃতিটা কেমন হতে পারে, তিনি এই চিন্তা করছিলেন। তিনি এটা ভেবেছিলেন এটা হয়তো বা কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ। তিনি এও ভাবলেন যে যদি হিংস্র জন্তু জানোয়ার হয়েই থাকে তাহলে এই জন্তু জানোয়ারের আকৃতিটা অনেক বড় হবে। কিন্তু ঘরের দরজা বন্ধ, এই জন্তুটি কোথা দিয়ে আসলো এবং কোথা দিয়ে চলে গেল। জানালার যেই পার্ট এখানেও একটি খোলা রয়েছে, সেখান দিয়ে কিন্তু এই জন্তুটি ঢোকাও সম্ভব নয়, বাহির হওয়াও সম্ভব নয়। ঘরের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেখান দিয়েও ওই জন্তুটি আসা বা যাওয়া সম্ভব নয়। তাহলে এটি কি ছিল? কুল কিনারা পান না। যাই হোক, এবার তদন্তেও তিনি কিছুই বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে এগুলো। উনি চলে যান। বেশ কিছুদিন ধরে উনি ভাবছেন যে কি হতে পারে, কিন্তু উনি কিছুতেই এটি বুঝতে পারছিলেন না। কিন্তু একটা বিষয় উনি শুধু মিল পেয়েছেন, যে এবারের যেই বাড়িটাতে উনি লাশ যেটি দেখেছেন সেটিও একটি জঙ্গলের পাশে। ওই বাড়ির পাশে জঙ্গল রয়েছে, আগের বাড়ির পাশেও জঙ্গল ছিল। আর ওই সময়ে যেই হয়েছিল, এটি সময়কাল আনুমানিক 1980 থেকে 90 সাল বা 1900 সাল, এই সময়ের মধ্যে আর কি। তো এই সময় কিন্তু বেশ জঙ্গল ছিল তখন, কিন্তু ওই সমস্ত জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকতো। এখন তো এরকম নেই, কিন্তু ওই সময় এরকম থাকতো। কিন্তু এটা উনি চিন্তা করছেন এটা হিংস্র জন্তু জানোয়ারের কাজ হলেও হতে পারে, কিন্তু হিংস্র জন্তু জানোয়ার যদি কাউকে ক্ষতি করে তাহলে আশেপাশে তো রক্ত পড়ে থাকবে, রক্তের ছাপ থাকবে, কিন্তু এমনটি কিছুই নেই। সেই হিংস্র জন্তু জানোয়ার কোথা দিয়ে ঢুকলো ঘরে আর কোথা দিয়ে বের হলো, এত চালাক হিংস্র জন্তু জানোয়ার তো থাকার কথা নয়। এই চিন্তা করে উনি খুব মানে দিশেহারা হয়ে পড়েন যে এই কেসটা সলভ করতেই হবে, কেন এমনটি হচ্ছে। এই ঘটনারও প্রায় 1 মাস যখন ছুঁই তখন উনি এক রাত্রে ঘরে শুয়েছিলেন। তখনও কিন্তু শীতকাল, কারণ এটার সময় ডিস্টেন্সটা তো খুব বেশি না আসলে। তো তখনও শীতকাল। তখন যেহেতু শীতকালে চারদিকে খুব শুনশান নীরবতা থাকে, রাতের বেলা বিশেষ করে, উনি রাতের বেলা
ওনার ঘরে ওনার ওয়াইফ পাশে শুয়েছিল, আর ওনার 12-13 বছর বয়সী যে মেয়ে ছিল সে আরেক ঘরে শুয়েছিল। রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে। হঠাৎ মটমট শব্দে ওনার ঘুম ভেঙে যায়। মটমট শব্দটা এত তীব্র ছিল না যে গভীর ঘুম ভেঙে যাবে, কিন্তু উনি যেহেতু পুলিশের চাকরি করতেন, ওনার ঘুম বেশ পাতলা ছিল। যেহেতু তাদের ট্রেনিংয়ের সময় বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে বিভিন্ন শব্দের জন্য ঘুম ভেঙে যায়, এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওনার ওই শব্দ ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেন কী ব্যাপার, এরকম শব্দ কোথা থেকে আসে। প্রথম দিকে উনি কোনো পাত্তা দেননি। তো উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা ঘরের মধ্যে বিড়াল ঢুকতে পারে, হয়তোবা রান্নাঘরে গিয়ে কোনো খাবার খাচ্ছে। কিন্তু উনি আরেকটা বিষয় ফিল করলেন যে শব্দটা আসলে রান্নাঘরের দিক থেকে না এসে তার মেয়ের যে ঘর, যে তার মেয়ে যেই ঘরে শুয়েছিল সেখান দিয়ে আসছে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, ওখান দিয়ে শব্দ আসছে কি, তার মেয়ে কি কোনো কিছু খাচ্ছে? কিন্তু এত রাত্রে তো তার খাওয়ার কথা নয়, সে তো রাত্রে একসাথেই তার সাথে ডিনার করেছে। উনি চিন্তা করেন দেখি তো একটু উঠে যাই, কিসের শব্দ। তো উনি ওঠেন, ওনার স্ত্রীকে ডাকেন না, যেহেতু উনি বিষয়টা অতটা মানে সিরিয়াসলি নেননি, এই কারণে একাই ওঠেন। একাই উঠে উনি ওনার মেয়ের কক্ষের দিকে যান। মেয়ের কক্ষের দরজা কিন্তু খোলা ছিল, কারণ দরজা আমরা যেটা কি বলি মানে সিটকানি না লাগিয়ে যেমন যদি আমরা মানে আটকে রাখি ঠিক তেমনটা ছিল। যেহেতু ছোট মেয়ে, রাতের বেলা বেশ সমস্যা হতে পারে, অনেক সময় ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, যার কারণে দরজা ভেতর থেকে ওই মেয়েটা লাগাতো না। তো উনি দরজাটা মানে উনি কিন্তু ভেতর থেকে ওই যে কটমট শব্দ পাচ্ছিলেনই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, মেয়ে কি করে, একটু আড়াল থেকে দেখি। তখন উনি দরজাটা একটু ফাঁকা করে যে দৃশ্যটা দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার মেয়ের ঘরের জানালার একটা অংশ খোলা, এবং চাঁদের আলোতে ওই জানালা দিয়ে যে চাঁদের আলো ঢুকছিল সেখানে দেখতে পান যে মোটা লোমশ কিছু একটা তার মেয়ের পাশে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। উনি আগের দুটো ঘটনা তখন তার মাথায় স্ট্রাইক করে যে নিশ্চয়ই এটা ক্ষতিকর কিছু। তখন উনি দ্রুত ওনার বেডরুমে চলে যান এবং ওনার মাথার কাছে থাকা যে রিভলভারটি ছিল সেটি নিয়ে আসেন। তখনও কিন্তু ওনার ওয়াইফকে উনি ডাকেননি। রিভলভারটি নিয়ে এসে উনি দরজা ধরাম করে দরজা খুলে, ওনার মেয়ের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে যান, এবং ওই সময় ওই প্রাণীটির সাথে প্রথম ওনার চোখাচোখি হয়। উনি দেখতে পান ওই প্রাণীটির আকৃতি বেশ মোটা বেটে, শরীরটা লোমশ, কারণ চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল, কারণ ওই জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল, স্পষ্টভাবে সেটা বুঝতে পারছিল। এবং ওই প্রাণীটির চোখ দুটি টেনিস বলের মতো বড় এবং লাল টকটকে, এবং ওই প্রাণীটির জিহ্বা অনেক বড় এবং বেশ চওড়া। ওই প্রাণীটির সাথে যখনই ওনার চোখাচোখি হয় তখন ওনার হাতে থাকা রিভলভার দিয়ে উনি ফায়ার করেন। ফায়ার করার সাথে সাথে উনি দেখতে পান ওই প্রাণীটির বডি এত মোটা হওয়ার পরেও মুহূর্তের মধ্যে জানালার ভেতর দিয়ে সে শিক গলে বাইরে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। যখন উনি ফায়ার করেছিলেন তখন উনি বুঝতে পেরেছিলেন এই গুলিটা ওই প্রাণীটির গায়ে লেগেছে। ফায়ারের শব্দে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। উনি চলে আসেন। চলে আসার পর ওনার স্বামী স্ত্রী দুজন মিলে যে দৃশ্য দেখতে পান, এটা অবশ্যই কোনো পিতা মাতার পক্ষে দেখা সম্ভব নয়। তারা আলো জ্বেলে দেখতে পান তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে ওই ভয়ানক প্রাণীটি। শুধু মাংস খেয়েছে, হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছে, শরীরের উপরের অংশ তখনও খেতে পারেনি। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান। উনিও বেশ অনেকদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওনার মেয়েকে স্থানীয় একটি খ্রিস্টিয়ান কবরস্থানে দাফন করা হয় এবং সন্তানের এই মৃত্যুতে ওনার স্ত্রী অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ওনার স্ত্রীকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। উনিও চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি একজন দক্ষ অফিসার ছিলেন। সরকার তাকে তখনই ছাড়ছিল না, বলে যে তুমি আরো কিছুদিন থাকো, তুমি চিকিৎসা করাও, স্বাভাবিক হও। কিন্তু উনি আসলে আর স্বাভাবিক হতেই পারছিলেন না।
ওনার স্ত্রীর মৃত্যু, ওনার মেয়ের মৃত্যু, ওনার স্ত্রীর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাওয়া। তো উনিও আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। ওনার মেয়ের মৃত্যুর মাস ৩-৪ পরে ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে সেটুক পর্যন্ত আমরা বলতে পারি যে কি হয়েছিল, কারণ এটা ওনার মুখ থেকে শোনা। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটি আমরা কখনো জানতে পারিনি, যে আসল রহস্য কি ছিল। সেটি হচ্ছে, দিনের বেলা উনি ৩ থেকে ৪ মাস পরে দিনের বেলা উনি ওই দিন অফিসে আসেননি। এখন ওনার বাসায় গিয়ে একজন কনস্টেবল ডাকাডাকি করে, দেখে ঘরের দরজা ভেতর থেকে লক করা। অনেকক্ষণ যখন ডাকাডাকি করা হয়, ভেতর থেকে লক করা, তখন তারা চিন্তা করে যে স্যার কি অসুস্থ কিনা বা কোনো সমস্যা কিনা। তখন দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ফেলার পর ঘরের মধ্যে ঢুকে দেখে যে আইসিএস অফিসার স্টিভেনসন উনি ঘরে নেই। তাহলে উনি কোথায় গেলেন? ঘরের দরজা ভেতর থেকে লক করা, কিন্তু উনি নেই। তখন পুলিশ কনস্টেবল লক্ষ্য করেন ওনার ঘরের জানালা কিন্তু খোলা, কিন্তু তখন কিন্তু গ্রীষ্মকাল চলে এসেছিল, যার কারণে গরমের কারণে খোলা রাখতেই পারেন, এই চিন্তাই করেছিল স্বাভাবিকভাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, জানালার একটি অংশ বন্ধ আর আরেকটি অংশ খোলা। এমনটা তো হওয়ার কথা নয়। আমার মনে খটকা লাগে যে আগের যে ঘটনাগুলো ঘটেছে, তিনটি ঘটনা, তার সাথে এই ঘটনাটার মিল রয়েছে। তাহলে হয়তো বা হত্যাকারী একই জিনিস বা একই জন্তু বা একই মানুষ। তাকে খোঁজা শুরু হয় চতুর্দিকে। খুঁজতে 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 জঙ্গলের মধ্যে একটি বড় কদম গাছের সাথে ওনার ফাঁসি দিয়ে ঝুলানো মরদেহ সবাই দেখতে পান। সবাই দেখেন কদম গাছের একদম শীর্ষে থাকা একটি ছোট্ট ডালে ওনার ডেড বডি ঝুলছে। অদ্ভুত ব্যাপার, আমরা জানি যে কদম গাছের ডাল সাধারণত নরম হয়। উনি বেশ উঁচু লম্বা ভারী মানুষ ছিলেন, এত বড় দেহ এই কদম গাছের ওই ছোট ডালে কিভাবে ঝুলছে? আরেকটি ব্যাপার হলো যে উনি গাছে চড়তে জানতেন না। উনি কিভাবে এত বড় গাছে উঠলেন উপরে? এটি নিয়ে সবাই গবেষণা করতে থাকে। যাই হোক, ডেড বডি তো নামাতে হবে। বড় একটি মই গাছের সঙ্গে ঠেকিয়ে একজন মানুষ উপরে ওঠে। উপরে ওঠার যখন উঠেছে, তখন যখনই একজন ওই দড়িটা খোলার জন্য ওই ডালে টাচ করেছে, শুধু টাচ করার সাথে সাথে ওই ডাল ভেঙে লাশ মাটিতে পড়ে যায়। মনে হচ্ছিল যে কেউ হয়তোবা ওই ডালটি ধরে রেখেছে, যার কারণে ডালটি ভেঙে পড়ছিল না। এত বড় একটা মানুষের ভারেও ওই ডালটি ভেঙে পড়ছিল না। কিন্তু যখনই একজন মানুষের টাচ লেগেছে, তখনই ওই ডালটি ভেঙে লাশ সহ নিচে পড়ে যায়। স্টিভেনসনকেও নীলফামারীতেই একটা খ্রিস্টিয়ান কবরস্থানে দাফন করা হয়েছিল। উনার মৃত্যু কিভাবে হয়েছে, কে নিয়ে গেল, সেটি তো উনি আর কখনো বলতে পারেননি। তবে এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, মূলত তার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশের চাকরি করতেন। তিনিও যখন সদ্য চাকরিতে ঢুকেছেন, ঢোকার পর ওনার একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ঘটনাটি তিনি শুনেছিলেন। তিনি নিজেও ওই আইসিএস অফিসারকে দেখেননি কখনো। প্রিয় লিসেনার্স, আমি এই বিষয়টি নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম। স্টাডি করে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে জিনদের মধ্যে কিছু ভয়ঙ্কর প্রজাতি থাকে যারা মানুষকে তাদের খাবার বানায়। যদিও এখন এই ধরনের জিন সাধারণত আমাদের লোকালয়ে খুব একটা শোনা যায় না যে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আগেকার সময়, আজ থেকে 100-150 বছর আগে এই ধরনের ঘটনা ঘটতো। তখন অনেক ঝোপ জঙ্গল ছিল, অনেক ধরনের প্যারানর্মাল বিষয়গুলো, ভয়ানক ভয়ানক প্যারানর্মাল বিষয়গুলো ঘটতো। তো জিনদের মধ্যে এই প্রজাতিটি হতে পারে। এটা যদি শুধু নিছক জন্তু জানোয়ার হতো, তাহলে সেটি কিন্তু দরজা জানালা দিয়ে তার ওই মোটা শরীর নিয়ে ঢোকার কথা নয়। আবার একটি বিষয়, সেটি হচ্ছে যখন আইসিএস অফিসার স্টিভেনসন তার মেয়ের পাশে ওই ভয়ানক জন্তুটিকে দেখেছিলেন, তখন যখন ফায়ার করেছেন, ফায়ার করার পর তার সামনে দিয়ে কিন্তু ওই মোটা শরীর নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে চলে যায়। কোনো স্বাভাবিক জন্তুর পক্ষে সেটা বের হয়ে যাওয়া সম্ভব নয়।
গুলি করার পর কোনো স্বাভাবিক জন্তু কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসার কথা নয়, কিন্তু তার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছে, যেটি খুবই অদ্ভুত এবং ভয়ানক। তাহলে আমরা সব বিষয় অ্যানালাইসিস করে বুঝতে পারি এটি কোনো ভয়ানক পিশাচ জিনের কাজ। সে যখন রিভলভার দিয়ে গুলি করেছিল, গুলিটি ওই জিনের গায়ে লেগেছিল, যার প্রতিশোধ হিসাবে হয়তো আইসিএস অফিসার স্টিভেনসনকে সে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওনার যখন ডেড বডি নিচে পড়ে গেল, উপস্থিত যারা পুলিশ সদস্যরা ছিলেন, তারা দেখলেন যে দড়িটি ওনার গলায় লাগানো রয়েছে। দড়িটি খুবই অদ্ভুত, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেননি। দড়িটি থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল একটি ভল্টে, কিন্তু ভল্ট বন্ধ থাকার পরও কয়েকদিন পর রহস্যজনকভাবে ওই দড়িটি হারিয়ে যায়, যেটি আর কখনোই খুঁজায়নি। ভার্সিটি শুরু হওয়ার প্রায় ৬-৭ মাস পর একদিন সন্ধ্যাবেলায় উর্মি আপু মার্কেট থেকে ফিরছিলেন একটা বই কিনে। অন্ধকার তখন অনেকটা নেমে গেছে। ওনাদের গলির সামনে এসে মোড়টা ঘুরতে উনি খেয়াল করেন ওনার মামা একটু দূরে দাঁড়িয়ে আছে। উনি মনে মনে ভাবলেন যে মামা আসতে তো জানি আসতো, হঠাৎ এলো কেন? উনি সেদিকে যান। আর আপনাদেরকে আগেই বলেছি ওনার মামা কিন্তু ওনাদের তখন গার্ডিয়ান। ওনাকে দেখে ওনার মামা অন্যদিকে হাঁটা শুরু করে। উনি ওনার মামার পিছু পিছু হাঁটা দেন। অনেকক্ষণ ধরে হাঁটছেন, কিন্তু মামা দাঁড়ানোর নামই নিচ্ছে না। তো উনি শফিক মামা বলে বারবার ডাকছেন, তবু মামা পেছনে ফিরে তাকাচ্ছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে উনি খেয়াল করেন যে একটা ময়লার ফেলার গর্তের সামনে এসে দাঁড়িয়েছেন উনি। ওনার মামা ওনার থেকে ৫-৬ হাত দূরে তখনও। হুট করে ওনার মামা সেই ময়লার গর্তে ঝাঁপ দেয়। উর্মি আপু তাড়াতাড়ি করে মামাকে ধরতে যাবেন, এমন সময় এশার আজান পড়ে যায়। আজান শুনে ওনার মাথায় বাড়ি লাগে। একটু আগেই তো শুনছিলাম মাগরিবের আজান, আবার আজান দিচ্ছে কেন? উনি ঘড়িতে তাকিয়ে দেখেন মাগরিবের ওয়াক্ত চলে গেছে অনেকক্ষণ আগেই। উনি এতক্ষণ ধরে শুধু হেঁটেই যাচ্ছিলেন এভাবে। উনি আর ওনার মামাকে খুঁজে পান না। ভয় পেতে শুরু করেন উনি। তাড়াতাড়ি করে বাসায় ফিরে ওনার মামাকে ফোন দেন। ওনার মামার উত্তর শুনে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মামা জানায়, আমি তোকে না জানিয়ে রাজশাহী যাবো কেন? ভুলভাল দেখেছিস। উর্মি আপু এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। মনের ভুল হলেও এতটা সময় উনি যার পিছু নিলেন, তবে তিনি কে? উনি ঘাবড়ানো শুরু করলেন। উর্মি আপুর সেই বাসায় তখন তিনি আর তার রুমমেট একজন মেয়ে ছিল, নাম তার আয়েশা। বাকি আরেক রুমের 2 মেয়ে ছিল, যে তাদের বাসা ছিল, মানে একটা কারণে বাসায় ছিল না সেদিন তারা। তো রাতে শুয়ে পড়ার পর হালকা তন্দ্রা লেগে আসে ওনাদের। তো উনি শুনতে পান ওনার মেয়েটার বিছানার নিচ থেকে কেমন একটা ঘের 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 শব্দ আসছে। উনি আয়েশা আপুকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, তোর খাটের নিচে বিড়াল টিড়াল ঢুকছে মনে হয়, দেখ চেক করতো। আয়েশা আপুর কোনো প্রতি উত্তর নাই। তো আয়েশা আপু উর্মি আপুর এই কথা কোনো উত্তর দিল না। উনি আরো জোরে ডাক দেন, কিন্তু সে উঠছিল না। উর্মি আপু আর অতটা জোর না দিয়ে বিড়াল ঢুকলেই বাকি উনি আবার শুয়ে পড়েন। মাঝরাতের দিকে উনি হঠাৎ চমকে ওঠেন আর রান্নাঘরের কাঠের দরজাটা সজোরে বাড়ি খাওয়ার শব্দ শুনে। ঝড়ের মধ্যে প্রচন্ড বাতাস হলে দরজা যেরকম ভাবে একের পর এক বাড়ি লাগার শব্দ হয়, সেই একইভাবে ওনার রান্নাঘরের দরজাটা লাগাতার কয়েকবার বাড়ি খায়। উনি উঠে আয়েশা আপুকে ডাকেন। ডাকার এক পর্যায়ে আয়েশা আপুর কণ্ঠ থেকে জবাই করা গরুর মতো ফোঁস ফোঁস আওয়াজ আসতে শুরু করে। উর্মি আপু ভয়ে নিজের কান চেপে ধরেন। কিছুক্ষণ পর ওনার ডাইনিং এর ওদিক থেকে একটা কর্কশ ধ্বনি আসে, উঠবে না, উঠবে না, ওর গলা বন্ধ করে দিয়েছি আমি। উর্মি আপু সাহস করে উঠে ডাইনিং এর উপর যান। এসে দেখেন কেউ নাই। রান্নাঘরের ওদিক থেকে শিলপাটা দিয়ে মশলা বাটার মতো শব্দ। রান্নাঘরের কাছে এসে দেখতে পান দরজা ভেতর থেকে লাগানো। উনি চুপচাপ শুনছিলেন, এমন সময় হঠাৎ রান্নাঘরের দরজাটা হালকা করে খুলে যায়। উর্মি আপু ভেতরে উকি মারেন। দেখতে পান ওনার রুমমেট আয়েশা আপু রান্নাঘরের ভেতরে বসে মশলা বাটাবাটি করছে। উনি ভয়ে কাঁপতে শুরু করেন, কারণ রুম থেকে আসার সময় উনি নিজ চোখে দেখে এসেছিলেন আয়েশা আপু বিছানায় শুয়ে আছে। উনি ফিরে আসতে যাবে এমন সময় আয়েশা আপুর মতো অবয়বটা উর্মি আপুকে ডাকে, বলে, তোর বাপের হাড়গোড় বাটছি, দেখে যা। উর্মি আপুর দাঁড়িয়ে থাকতে পারে না এটা শুনে। তার মাথা ঝিমঝিম করতে থাকে, মাথা ভারী হয়ে যেতে থাকে। উনি লুটিয়ে পড়েন। সকালবেলা ওনার আয়েশাপুর ডাকাডাকিতে ওনার জ্ঞান ফেরে। তো উনি আয়েশাপুকে বলেন যে দেখ এরকম অবস্থা। তো আয়েশাপু ব্যাপারটা এক কান দিয়ে শোনার এক কান দিয়ে বের করে দেয়। ফোন করে উর্মি আপু তার মাকে সব বলেন। আর ওইদিকে আন্টি পড়েন টেনশনে। আন্টি আপুকে বলেন, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আপু বলেন যে বাড়ি গেলে ক্লাস করা যাবে না, আর পড়াশোনায় গ্যাপ চলে আসবে। এটা বলে তিনি ব্যাপারটা এড়িয়ে যান। এরপর প্রায় 1 বছর উনি আর কোনো সমস্যা ফেস করেননি।
কিছুদিন পরে ওনাদের 3rd ইয়ার ফাইনাল এক্সাম। উনি আর ওনার রুমমেট রাতে পড়ছিলেন। কিছুক্ষণ পর আয়েশা আপু উর্মি আপুকে ডেকে বলেন, দেখ তোর সামনের বাউন্ডারি, ওইদিকে মনে হয় কেন যেন দাঁড়িয়ে আছে। উর্মি আপু ওইদিকে তাকান, দেখেন সত্যি সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে, সেরকম একটা অবয়ব। ওনারা শয়তানি করার উদ্দেশ্যে সেদিকে বোতল থেকে পানি ছুঁড়ে মারতে শুরু করেন। অবয়বটা নড়াচড়া শুরু করে। ওনারা এবার একটু একটু অন্যরকম ভাবতে শুরু করেন, চোর টোর কিনা। দুজন নিচে যায় চেক করার জন্য। গিয়ে সেখানে ঠিকই পানি পড়ে আছে, কিন্তু কোনো অবয়ব বা কিছু ছিল না। আয়েশা আপু এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও উর্মি আপু এটাকে স্বাভাবিকভাবে নেননি, কারণ তিনি ছোট থেকেই এসব অদ্ভুত বিষয় দেখে আসছেন। যাই হোক, এরপর থেকে ওনাদের ঘরে ছোট জিনিসপত্র হুটহাট হারিয়ে যাওয়া শুরু হয়। মাঝরাতে ওনাদের পাশের রুমের অন্য একজন বান্ধবী ঘুমের মধ্যে চিল্লাচিল্লি করে উঠে বলতে শুরু করে যে উর্মি রুমে এসেছিল, গলায় একটা সাপ পেঁচিয়ে। সাপটাকে আমার গায়ের উপর ছেড়ে দিয়ে পাগলের মতো আচরণ শুরু করে। এদিকে এটা শুনে উর্মি আপু সহ আয়েশা আপু অবাক, কারণ ওই রাতে ওনারা দুজনেই পড়াশোনা করছিল। এভাবে টুকটাক ঘটনা করতে থাকে ওনাদের 4 জনের সাথে। উর্মি আপু কোনো রকমে আয়েশা আপুকে রাজি করিয়ে ওই এলাকার ইমামকে ব্যাপারটা শেয়ার করার কথা ভাবেন। শেয়ার করার পর ইমাম ওনাদের পানি পড়া দিয়ে বলে এটা পুরো বাসায় ছিটিয়ে দিতে। ওনারা তাই করেন, কিন্তু পানি ছিটানোর জন্য তাদের জন্য একটা বিপদ ডেকে আনবে সেটা তারা আন্দাজ করতে পারেনি। যেদিন পরা পানি ছিটিয়ে দিয়েছিল তার পরের দিন রাতের ঘটনা। গুড়ি 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 বৃষ্টি পড়ছিল সেই রাতে, যার কারণে কারেন্ট চলে যায়। আয়েশা আপু চার্জ লাইট জ্বালিয়ে জানালা খুলে পড়াশোনা করছিলেন। উর্মি আপু তখন গভীর ঘুম। পড়ার ফাঁকে উনি এদিক সেদিক তাকাতে তাকাতে হুট করে চোখ পড়ে বাউন্ডারির পাশের গেটের দিকে। আয়েশা আপু দেখেন বাউন্ডারির টপকে ধূপ করে কয়েকটা কালো কাপড় ঢাকা লোক এসে এপাশে চলে আসে। এসে তারা মাটি খুঁড়তে শুরু করে। আয়েশা আপু চুপচাপ তাকিয়ে দৃশ্যটা দেখছিলেন। কিছুক্ষণ পর লোকগুলো বাউন্ডারি টপকে যেভাবে এসেছিল সেভাবে কোথায় যেন চলে যায়, কিন্তু লোকগুলো বিশাল একটা গর্ত করে যায় ওনাদের পাশের বাউন্ডারির পাশে। আয়েশা আপু ভয় পেয়ে জানালা লাগিয়ে শুয়ে পড়েন। পরদিন সকালে উনি বাইরে এসে চেক করেন গর্তটা। বাইরে কোনো গর্ত নেই, সামান্য মাটি সরানোর চিহ্নটা পর্যন্ত নেই। আয়েশা আপু এবার ব্যাপারগুলো সিরিয়াসলি নেওয়া শুরু করেন। উনি উর্মি আপুকে গত রাতের ঘটনাটা বলেন। উর্মি আপু আর আয়েশা আপুর সাথে সাথে ইমামকে বিষয়টা জানান। ইমাম সেরকম ভাবে ওনাদের কিছু জানাতে পারে না, শুধু বলে বিষয়টা দেখছি, আগামীকাল জানাবো। সেদিন রাতের এই ঘটনা। আয়েশা আপু আবারও জানালা খুলে পড়ছিলেন। ওনার ভয়ের চেয়ে বেশি যেটা কাজ করছিল সেটা হচ্ছে কৌতূহল। উনি পড়ার ফাঁকে ফাঁকে বারবার সেই জানালা দিয়ে তাকাচ্ছিলেন, গত রাতের লোকগুলো আবার আসে কিনা। অনেকক্ষণ হয়ে যাবার পরও ওই লোকগুলো আসছিল না। আয়েশা আপু উঠে চলে যাবেন, এমন সময় শোনেন বাউন্ডারির ওদিকে কয়েকজন লোকের হই হুল্লোড় করার শব্দ। উনি আবারও চেয়ারে বসে জানালার দিকে তাকান। গত রাতের মতো সেই রাতেও বাউন্ডারি টপকে কয়েকজন কালো পোশাক পরা লোক বেরিয়ে আসে, কিন্তু এবার ওরা গর্ত খুঁড়ছিল না। বাউন্ডারি টপকানোর সাথে সাথে লোকগুলো সরাসরি জানালা দিয়ে আয়েশা আপুর দিকে তাকিয়ে হাসতে শুরু করে। আয়েশা আপু ভয় জানালা লাগিয়ে উর্মি আপুকে ডেকে তোলেন। উর্মি আপুকে সব জানানোর পর দুজন মিলে আবারও জানালা দিয়ে তাকাতে দেখেন সেখানে কেউ নেই। জানালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওনাদের বাসার মেইন গেট ক্রমাগত কিল ঘুষির শব্দ শুনতে পান ওনারা। পাশের রুমের বাকি দুজন দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করে কে কে এখানে, কারণ এত রাতে বাসায় লোক আসবে এটা হতেই পারে না। আবার তার উপর ওনাদের গেট তালা দেওয়া ছিল। ওনারা দুজন দরজাটা খোলে না। কিছুক্ষণ পর দরজা ধাক্কা দেখি বন্ধ হয়ে যায়। ওনারা দুজন এসে আয়েশা আপু আর উর্মি আপুকে বিষয়টা জানান। 4 জনের মনের ভেতর ভয় চাপা দিয়ে শুয়ে পড়েন। রাতে আয়েশা আপু হঠাৎ চিৎকার করে উঠে বলতে শুরু করে মেইন গেট দিয়ে কয়েকজন লোক তাদের বাসায় ভেতর প্রবেশ করেছে। ওনার সামনে উর্মি আপুকে গলায় রশি পেঁচিয়ে টানতে টানতে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সাথে গরম তেল ছিটিয়ে দিতে শুরু করে তারা। আর উর্মি আপু প্রচন্ড চিৎকার করতে থাকে। তো উর্মি আপু আয়েশা আপুকে বলেন, তুই স্বপ্ন দেখেছিস? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু আয়েশা আপু কোনোভাবে শান্ত হচ্ছিলেন না, খুব ভয় পেয়ে বসেছিলেন তিনি। কিছুক্ষণ এসব জিনিস নিয়ে ওনাদের মধ্যে বেশ কথাবার্তা চলছিল। মিনিট 5 পর দুজনই শোনেন পাশের ঘর থেকে কারো গোঙানির শব্দ। ওনারা বুঝতে পারেন শব্দটা ওনাদের রুমমেটের দুজনের। ভয় ভয় আয়েশা পর উর্মি আপু অন্য রুমের দিকে যেতে শুরু করেন। আয়েশা বলে, উর্মি তুই উকি দে দরজার ফাঁকে, আমার ভয় করছে। উর্মি আপু দরজাটা হালকা ফাঁকা করে রুমের ভেতর উকি দিতেই ভেতর থেকে হ্যাচকা টান মারে ওনাকে কেউ ডাইনিং রুমের দিকে নিয়ে যায় এবং দরজাটা সরাসরি আপনা আপনি বন্ধ হয়ে যায়। উর্মি আপু অনেক খুঁজে ওই ঘরের লাইটের সুইচ খুঁজে পাচ্ছিলেন না। তো গ্লাসের জানালা ভেদ করে বাইরে থেকে যতটুকু আলো প্রবেশ করছিল ততটুকু উর্মি আপু খেয়াল করলেন ওনার রুমমেট দুজনের খাট ঘিরে 10-12 জন লম্বা লম্বা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ওনার রুমমেট দুজনকে উনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। হুট করে এদের মধ্যে
একজন লোক হাতে ফাঁসির দড়ি নিয়ে উর্মি আপুর দিকে ঘুরে তাকায়। ওনার দিকে তাকিয়ে বলতে থাকে, কাকে খুঁজছিস? ভয়ে উর্মি আপু পা কাঁপছিল, উনি কিছু বলতে পারছিলেন না। লোকটা কর্কশ গলায় উর্মি আপুকে হাতের ইশারায় পিছনেটা তাকাতে বলল। উর্মি আপুর সাথে সাথে পেছনে ফিরে তাকান। তাকে দেখতে পান ওনার বাকি দুজন রুমমেটের মধ্যে একজন অন্যজনকে মেঝেতে ফেলে হাতুড়ি দিয়ে কিছু দিয়ে বাড়ি মারতে মারতে মাথা থেতলে দিচ্ছে। প্রতিটা বাড়ির সাথে সাথে থরথর করে কাঁপছিল শরীরটা। কিছুক্ষণ পর আঘাত লাগতে লাগতে মেয়েটার শরীর নিথর হয়ে যায়। খানিক বাজে নিথর হওয়া মোট মেয়েটার শরীর থেকে অন্য মেয়েটা মাংস সরাতে থাকে। এক ধরনের পৈশাচিক হাসি পাচ্ছিল উর্মি আপু। উর্মি আপু দৌড় দিয়ে রুমের থেকে বেরিয়ে আসেন। ডাইনিং এর কাছে এসে দেখতে পান আয়েশা আপু সেখানে নাই। ভয়ার্ত মনে পুরো বাড়ি তন্ন তন্ন করে কোথাও আয়েশা আপুকে খুঁজে পাচ্ছিলেন না উর্মি আপু। স্টোর রুমের কাছে যেতে উনি শোনেন ভেতর থেকে কিছু একটা কাটাকাটির শব্দ। উর্মি আপু থপ করে ভেতরে যান। গিয়ে দেখেন আয়েশা আপু বটিয়ে নিয়ে ওনার দিকে পিঠ ঘুরিয়ে কিছু একটা কাটাকাটি করছে। আয়েশা, তুই কি করিস? বলার সাথে সাথে আয়েশা আপু ওনার ঘড়ির ঘাটটা উল্টে বলে, সামনে এসে বস। আয়েশা আপুর ঘাড় ঘোরানো দেখে উর্মি আপু ভরকে যান, কারণ কোনো স্বাভাবিক মানুষ এভাবে ঘাড় ঘোরাতে পারে না। আর যদি ঘুরায় তবে তার ঘাড় ভেঙে যাবে। উনি পেছনে ফিরে যাচ্ছিলেন, এমন সময় এমন মুহূর্তে ওনার হাত টেনে ধরেন আয়েশা আপু। এক টান মেরে মেঝেতে ফেলে দেন। আয়েশা আপু ওনার সামনেই নিজের দু হাত চিত্তে শুরু করে। উর্মি আপু আয়েশা আপুকে ডাকার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন ওনার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। মনে মনে দোয়া পড়তে পড়ে কখন যে তিনি তার সব জ্ঞান হারিয়ে ফেলেন, তখন তিনি মনেই করতে পারছিলেন না কি দেখেছিলেন। সকালবেলা ফজরের আজানের সময় উনি নিজেকে বাসার ছাদের উপরে পান। ওনার হুঁশ আস্তে আস্তে ফিরছিল ফজরের আজানের শব্দে। উঠে দাঁড়িয়ে অনুভব করেন ওনার সম্পূর্ণ শরীর জুড়ে তীব্র ব্যথা। কোনো রকমের সিঁড়ির পাশের দেওয়াল ধরে হাঁটতে হাঁটতে উনি ওনার ফ্ল্যাটের দরজায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে দরজাটা খুলে দেয় ওনার অন্য এক রুমমেট। উর্মি আপু আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। ওনার আবারও জ্ঞান হারিয়ে পড়েন উনি। টানা 2 দিন নিজের স্বাভাবিক সত্তায় ফিরে আসতে পারেননি তিনি। এই 2 দিন উনি শুধু উল্টাপাল্টা অদ্ভুত কথা বলেছেন। রাতের বেলা বাইরে বেরিয়ে যেতে চাইতেন, ওনাকে খুব কষ্টে আটকে রাখতেন ওনার রুমমেটরা। 2 দিন পর উনি স্বাভাবিক হওয়ার পর সবাইকে বলেন ওই দিন রাতে যে পৈশাচিক দৃশ্য তিনি দেখেছিলেন, ঘন্টার পর ঘন্টা সেগুলোর কথা। ওনার রুমমেটরা জানায় তারা তো ঘুমিয়েছিল, কোনো কিছুই হয় না তাদের সাথে। আয়েশা আপু বলতে পারে না উর্মি আপু কখন উঠে বাইরে গেছে। উর্মি আপু বেশ অবাক, উনি স্পষ্ট মনে করতে পারছিলেন তিনি ওই দিন রাতে কি কি দেখেছেন। বাসায় ফোন করে সব জানিয়ে দেওয়া হয়। উর্মি আপুকে এসে শফিক মামা বাড়িতে নিয়ে যায় কিছুদিনের জন্য। তো বাড়ি যাওয়ার পর তাদের সাথে ঘটনাগুলো ঘটা বন্ধ হয়ে গেল, কিন্তু তারা হাতের উপর হাত ধরে বসে থাকতে পারছিল না। আজ বন্ধ হয়েছে, কাল আবার শুরু হবে, এবং এটা তার সাথে আবার তাদের সাথে আগেও অনেকবার হয়েছে। রমজান মাস চলে আসে এবং শফিক মামা তারাবির নামাজ পড়তে গেছিলেন একদিন তাদের বাড়ির এলাকার মসজিদে। নামাজ শেষ করে বের হয়ে আসছিলেন, এমন সময় এক লোক ওনার হাত চেপে ধরে, বলে আল্লাহ আপনাদের হেফাজত করুক। শফিক মামা বিরক্ত হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে ভাই, কি বলেন এসব? কে আপনি? আগে তো এলাকায় দেখিনি। লোকটা কিছু বলে না, শুধু মুচকি হাসি দিয়ে মসজিদ ত্যাগ করতে করতে বলেন, খুব শীঘ্রই জানতে পারবেন আমি কে। শফিক মামা লোকটাকে পাগল ভেবে নেন এবং বাসায় চলে আসেন। পরদিন আবারও তারাবির নামাজ শেষে সেই লোকটা ওনার হাত দিকে তাকিয়ে মুচকি হাসতে শুরু করে। শফিক মামা এবার কিছুটা রেগে লোকটাকে ঝাড়ি মারেন। সেই সময় ওনার কাঁধে একজন লোক হাত রাখে। উনি পিছনে ফিরে দেখেন যিনি তারাবির নামাজ পড়াচ্ছিলেন তিনি তার পেছনে। তার নাম ছিল হাসান। আসলে এটা একটা ছদ্মনাম, আসল নামটা বলেনি তাকে তোর শফিক মামা। তো শফিক মামা হাসান সাহেবকে সালাম দেন। হাসান সাহেব জিজ্ঞেস করেন, কি হয়েছে ভাই, রেগে আছেন যে? শফিক মামা পেছনের লোকটাকে উদ্দেশ্য করে বলে, এই লোকটা গতকাল থেকে আমার সাথে ফাজলামো করে। হাসান সাহেব শফিক মামাকে বলেন, কই আপনার পেছনে তো কেউ নাই। শফিক মামা পেছনে ফিরে তাকিয়ে দেখেন সত্যি কেউ নাই। হাসান ওনার হাত ধরে বাইরে নিয়ে আসেন। বাইরে এনে বলেন, যাকে আপনি দেখেছিলেন তিনি আমার সাথে সবসময় চলাফেরা করেন, আবার বাবার মতন উনি। শফিক মামা জিজ্ঞেস করেন, কে উনি? হাসান, উনি একজন ইমানদার জিন, ভয় নেই। শফিক মামা জিজ্ঞেস করেন, উনি আমাকে উল্টাপাল্টা কিসব যেন বললো গতকাল। হাসান জানায়, উল্টাপাল্টা না, উনি আপনাকে দেখে আন্দাজ করেছিলেন আপনার উপর খারাপ কিছুর ছায়া আছে। শফিক মামা এবার তার বোনের পরিবারের পুরো ঘটনা খুলে বলেন হাসানকে। হাসান বলে, সমস্যা নেই, আপাতত নেই, রমজান মাসটা ভালো মতো কাটান, এখন কিছু করতে পারবে না শয়তানগুলো আপনাদের। ইনশাল্লাহ রমজানের পর আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করব সঠিক সময় বুঝে। এটা বলার পর হাসান শফিক মামাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যান। রমজান মাসটা কেটে যায়। ঈদের দিন সকালবেলার ঘটনা, আন্টি রান্না করছিলেন। উর্মি আপুকে ডাকেন ওনাকে হেল্প করার জন্য। উর্মি আপু রান্নাঘরে আসেন, একসাথে কাজ করছিলেন ওনারা। ময়লা ফেলার জন্য উর্মি আপু বাইরে যান। উনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর রাফি রান্নাঘরে এসে আন্টিকে বলে,
আপুর হাত ঘড়িটা খুঁজে পাচ্ছে না, তোমাকে খুঁজে দিতে বলছে। আন্টি বলেন, ঘড়ি কখন খুঁজলো? ও তো আমার সাথে কাজ করছিল এতক্ষণ। তাই বলে, কিসের কাজ? আমি আর আপু তো বারান্দায় বসে গল্প করছিলাম, তোমার কাছে আপু আসেনি? আন্টি আবারও ভয় পেয়ে ওঠেন। উর্মি আপুকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন, কোথায় ছিলি তুই? আপু বলেন, আমি আর রাফি গল্প করছিলাম, কেন, কি হয়েছে? আন্টি আর কিছু বলে না, বিষয়টা চেপে যান। দিনটা কেটে যায়। সন্ধ্যাবেলা আপু আর রাফি বাইরে গিয়েছিলেন এলাকার এক অনুষ্ঠানে। বাসায় আন্টি তখন একা। কারেন্ট চলে যায় সেই মুহূর্তে। এরকম একটা মুহূর্তে কারেন্ট চলে গেলে মানুষের মাথা কি ঠিক থাকে? আন্টি উঠে মোমবাতি খুঁজতে যান। রুমের দরজা থেকে কয়েক হাত দূরে যাওয়ার পর শুনতে পান যে রাফির রুমের ভিতর থেকে কয়েকজন লোকের একসাথে কথা বলার শব্দ ভেসে আসছে। আন্টি রেগে যান। উনি বলেন, রাফি তার বন্ধুদের বাসায় নিয়ে আসছে ওনাকে না জানিয়ে। রুম খুলে ভেতরে লাইট মেরে দেখেন রুমে কেউ নাই। উনি দরজা লাগিয়ে মোমবাতিটা খুঁজে বের করে জ্বালিয়ে নিজের রুমে চলে যান। একটু পর শুনতে পান রাফির ঘর থেকে আবারও সে আগের মতো শব্দ। এবার উনি ভয় পান, কারণ এই বিষয়টা ওনার মাথায় লাগে। মনে মনে ভাবছিলেন বাসা থেকে বাইরে বের হয়ে যাবেন। এই উদ্দেশ্যে নিয়ে যে খাট থেকে উঠেছেন, এমনই সিলিং থেকে ফ্যানটা খুলে ওনার বিছানার উপর পড়ে। একটুর জন্য ফ্যানটা তার গায়ে লাগেনি। আন্টি কাঁপতে শুরু করেন। জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান বড় রড ধরে কিছু কুচু লোক জানালার ফাঁকে মুখ ঢুকিয়ে ওনার দিকে এক নজরে তাকিয়ে আছে। আন্টি দরজা পার করে ড্রয়িং রুমে এসে পড়েন। এসে দেখতে পান সোফার উপর পা তুলে বিশ্রিয়ে চেহারা একটা লোক বসে আছে। দুই পায়ের সাথে কালো মোটা কয়েকটা সাপ পেঁচিয়ে আছে আর ফসফস করছে। লোকটা আন্টিকে ডেকে বলে, তোদের সময় খুব সন্নিকটে, প্রস্তুতি নেওয়া শুরু কর। তোর ভাইয়ের জীবন আগামী কয়েকদিনের মধ্যেই শেষ করে দেব আমরা। এটা বলেই লোকটা মুহূর্তেই হাওয়া হয়ে যায়। আন্টি তাড়াতাড়ি করে শফিক মামাকে ফোন করে বলেন ওনার সাথে এসব ঘটে গেছে, ওনাকে হুমকি দিয়ে গেছে কেউ। শফিক মামা বলেন, তোরা বাসায় থাক, আমি লোক পাঠাচ্ছি। শফিক মামা সেই হাসান সাহেবকে ফোন করে বলেন, সমস্যা হচ্ছে আবারও, প্লিজ কিছু করেন। হাসান সাহেব বলেন, আমি প্রস্তুতি নিয়েছি, যাচ্ছি আমি। রাফি গিয়ে হাসানকে নিয়ে আসে বাসায়। হাসান বাসায় এসে বলে, আমি চেষ্টা করবো সব ঠিকঠাক করা, কিন্তু কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন না কোনো কিছু নিয়েই। হাসান সাহেব রাফিকে বাজারে নিয়ে কাফনের কাপড়, কেরোসিন 300টা পেরেক আর 11টা মোমবাতি কিনে আনতে বলেন। রাফির সাথে সাথে সেগুলো কিনে আনে। হাসানের দিকে বাসাটা ততক্ষণে ঘুরে দেখছিল এবং চান্সে কাফনের কাপড় পাওয়া গেছে ঈদের দিন। তো রাফি ঈদের সময় আর কি। তো রাফি আসার পর হাসান কাফনের কাপড়টা নিয়ে ওনাদের বাসার ছাদের উপর গিয়ে একদম মাঝ বরাবর রেখে কাপড়ের উপর গুনে গুনে 101টা পেরেক মেরে কেরোসিন ছিটিয়ে দিয়ে কিছু একটা পাঠ করতে শুরু করে। রাফিকে বলে দেয়, তোমার মা আর বোনকে একটা ঘরে রেখে বিসমিল্লাহ বলে বাইরে থেকে দরজাটা আর জানালাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি ছাদে চলে এসো। তো রাফি তাদেরকে রেখে আবার ছাদে চলে আসে। হাসানের পর রাফিকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি নিচে যাচ্ছি 2 মুঠো মাটি তুলে আনতে, উল্টাপাল্টা কিছু দেখলে খেয়াল করবে না। হাসান 2 মিনিটের মধ্যে হাতে মাটি নিয়ে এসে কাফনের কাপড়টার চারপাশে ছড়িয়ে দিতে শুরু করে। মাটি ছড়ানোর পর রাফিকে বলে, মোমবাতিগুলো নিয়ে তোমাদের বাসার ভেতরের মাঝখানটায় জ্বালিয়ে দাও, আমার লোক তোমার সাথে থাকবে, ভয় পেও না। রাফি বাসায় আসে মোমবাতিগুলো নিয়ে, কিন্তু সে অবাক হয়, কারণ হাসান বলেছিল তার লোক যাবে রাফির সাথে, অথচ সে একা মোমবাতিগুলো জ্বালিয়েছে। মোম জ্বালানোর সাথে সাথে সে অনুভব করে তার মাথায় কেউ একজন হাত বুলাচ্ছে। রাফি ভয় পেয়ে উঠে যায়, কারণ তখন সে একা ছিল মোমবাতিগুলোর সামনে। হঠাৎ মোমের আগুন দাউ দাউ করে ওঠে। সেই মুহূর্তে হাসান বাসায় প্রবেশ করে অদৃশ্য কারোর সাথে কথা বলতে বলতে, এবং রাফিকে দেখতে পাচ্ছিল না। হাসান বলছিল, আসছে, আজই ধরতে হবে, যেতে দিলে চলবে না। মোমবাতিগুলোর সামনে গিয়ে হাসান আরো কয়েকটা পেরেক গেঁথে দেয় চারপাশে। সাথে সাথে মোমবাতিগুলো নিভে যায়। রফিকে বলে, আমার সাথে ছাদে চলো। তারা ছাদে যায়। ছাদে গিয়ে দেখতে পায় পুরো কাফনের কাপড় জুড়ে রক্ত, লাল লাল রং। হাসান আবারও কিছু একটা পাঠ করতেই কাফনের কাপড়ের মধ্যে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়ে যায়। ছায়ামূর্তিটা আসার সাথে সাথেই চিৎকার করে হাসানকে গালাগালি করতে থাকে, বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, আমাকে এই জালের মধ্যে বন্দি করার দুঃসাহস তোর কিভাবে হলো? হাসান আবারও কাফনের কাপড় চারিপাশে কেরোসিন ছিটিয়ে দিতে শুরু করে। যন্ত্রণায় ছায়ামূর্তিটা আরো জোরে চিৎকার করতে শুরু করে। হাসান রাফিকে বলে, পেরেকগুলা নাও, তুমি গিয়ে বাড়ির প্রত্যেকটা কোনায় একটা একটা করে পেরেক ডিসপ্লে গেঁথে দেবে। রাফি পেরেক নিয়ে ছাদের এক কোনায় গাঁথার পরে ছায়ামূর্তিটা আবারও চিৎকার করতে শুরু করে। হাসানের সাথে থাকা জিনটা দিয়ে প্রশ্ন করে, একে মেরে ফেলবো নাকি বন্দি করবো? ওনার জিন নাকি ওনাকে জানিয়েছিল একে আটকে রাখো, এর সাথে বোঝাপড়া করতে হবে। কে জানে কতগুলো পরিবার নষ্ট করেছে শয়তান, আর কার কার পেছনে পড়ে আছে সেটাও জানা অত্যন্ত জরুরি। হাসান
এরপর পুরো কেরোসিন ঢেলে দিতে শুরু করে কাফনের কাপড়ের উপর। ঢেলে দিতে প্রশ্ন করা, কে কে আছে তোর সাথে? অবয়বটা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আমার পুরো গোত্র লেগে আছে এদের পেছনে, শুধু এদের না, আরো অসংখ্য পরিবারের পেছনে। আমাকে মেরে ফেলো, আমার গোত্রের লোকেরা তোর জীবন ছাড়খাড় করে দিবে, মনে রাখিস। হাসান বলে, দেখা যাবে কার কি হয়, আগে বল এসব কেন করছিস তোরা? কিছু বলে না, ওখান থেকে শব্দ আসছে না। হাসান কোনোভাবেই পারেনি জিনটাকে শিকার করতে। শ্বাসে রেগে গিয়ে সেই জিনকে বোতলে ভরে নেয়। শিকার করাতে পারেনি আর কি, তো পরে বোতলে ভরে নেয়। বোতলে নিয়েই চলে আসে রাফিকে বলে, তোমার আম্মার বোনকে খেয়াল রাখো, এখন অনেক কাজ বাকি আছে। এটা বলে চলে যায় হাসান। শফিক মামা এসে দেখা করে হাসানের সাথে। তো হাসান সাহেব তাকে ছাদের ঘটনা জানিয়ে বলে, বাসায় ফিরে যান, আমি যা করার তা দূর থেকেই করব, আমাকে নিয়ে ভাবার দরকার নেই, আপনারা বাসার ভেতর থেকে বের হবেন না। মামা চলে যায়। রাতে হাসান তার জিনকে বলে, সন্ধান পেলেন নাকি কিছু? তো জিনটা বলে, তবে খুব খারাপ গোত্রের। আমার সঙ্গীদের বলে দিয়েছি শফিকের বোনের বাসাটা পাহারা দেবার জন্য। হাসান জিজ্ঞেস করেন, তা বুঝলাম, কিন্তু কিভাবে কি করব, কিছু তো বলেন। তো জানটা জানায় যে ইতিমধ্যে এই শয়তানের গোত্রেরা জিনেরা শফিকের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, ঢুকতে পারলে শেষ করে ফেলবে একে একে সবাইকে। ওদের গোত্রের সর্দারকে ডেকে আনতে হবে, কিন্তু শয়তানটা সাড়া দিচ্ছে না। আমি বের করব, তুমি ওকে বন্দি করে যন্ত্রণা করবে, তাহলে দেখবে সব বলে দেবে। হাসান ওই রাতেই আবারও চলে যায় উর্মি আপুদের বাসায়। ছাদে উঠে বসে পড়েন পেরেক গাঁথা কাফনের কাপড়ের পাশে। মনে মনে সূরা পড়তে শুরু করেন। এমন সময় ওনার জিন এসে ওনাকে জানিয়ে দেয়, সূরা পড়তে থাকো, এসে পড়বে। কিছুক্ষণ পর গোত্রের সর্দার জিনটা সেই কাফনের কাপড় উপরে এসে হাজির হয়। হাসান প্রশ্ন করে, এসবের মানে কি? এদের দোষ কি? এতগুলো বছর ধরে এদেরকে জানোয়ারের মতো অত্যাচার করছিস কেন? জিনটা বলল, তোর ভুলের শাস্তি তোকে পেতেই হবে, আমি মুক্ত হলে তোর রক্ত চুষে খাবো, দেখে নিস। হাসানটা এটার ভেতর থেকে মুক্ত হবে এরকম কোনো কাফির জিন আল্লাহর দুনিয়াতে নেই, তুই তার চেষ্টা করিস না আমাকে, আমি রেগে গেলে তোকে পুড়িয়ে মারবো। এরপর জিনটার সাথে বোঝাপড়া হয়। পরে কি কি কথা হয়েছিল সেটা হাসান সাহেব আর উর্মিয়াপুর পরিবারকে জানেনি, শুধু বলেছিল সমস্যাটা আর হবে না, আল্লাহ ভরসা। তো শফিক মামা হাসান সাহেবকে জিজ্ঞেস করেছিল এসব ঘটার পেছনে কারণটা আসলে কি। হাসান বলে, আমি আগেই বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, তবে যাওয়ার আগে শুধু একটা কথাই বলি, আল্লাহর জগতে অসংখ্য বস্তু আছে যার সম্পর্কে জানার সাধ্য আমাদের নেই, যেগুলো তিনি আমাদের জ্ঞানের বাইরে রেখেছেন। তার জানার চেষ্টায় বেশি উৎসুক হয়ে পড়লে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ বাকি থাকবে না। মনে করুন আপনাদের বিষয়টাও সেরকম ছিল। আমি কারণটা জানাতে পারবো না, জানাতে চাইছি না, কারণ যা ঘটে গেছে তা নিয়ে আর কোনো ধরনের কথা, আর কোনো খোঁচানোই ভালো। শুধু এতটুকু বলতে পারি, এরা হচ্ছে আদমখোর পিশাচ, জানাজাবিহীন লাশের কবরে ঢুকে মাংস ছিঁড়ে খায়। এরা মানুষকে বিভিন্নভাবে প্রতারণার জালে ফাঁসিয়ে হত্যা করে এবং আত্মহত্যার দিকে টেনে নিতে থাকে এরাই। যখন বুঝবেন আপনার মাথায় আত্মহত্যা করার কিংবা প্রচন্ড রাগে কাউকে খুন করে ফেলার তীব্র চিন্তা ঘুরঘুর করছে, তখনই মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। হত্যা করা কখনোই কারো সমস্যার সলিউশন হতে পারে না, নিজেকেও না, মানুষকেও না। শয়তানের একমাত্র কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। আর এই গোত্রের জিনেরাও এসব করে আদম সন্তানদের বিপদে নিয়ে জাহান্নামীদের দলভুক্ত করে দেয়। ঘটনাটা কোনো কারণে ঘটেছিল তা আর কখনো খুঁজে পায়নি উর্মিয়াপুর পরিবার। কি হতে পারে কারণটা? রায়হানের লাশ, নাকি ময়মনসিংহে যাবার পথের সেই এলাকাটি, নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুটো, নাকি শুধু শুধু তাদের পেছনে পড়ে গেছিল খারাপ জিনের দল? আমি এটা এখনো ভাবি। তো যাই হোক, রাজন ভাইয়ের ঘটনাটা উনি আমাদেরকে শেয়ার করেছেন, এর জন্য আর রাজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এত বড় ঘটনা আসলে আমাদের 3 এপিসোড লেগেছে শেষ করতে, এবং প্রত্যেকটা জিনিস আপনারা রিলেট করতে পারেন। ঘটনার মধ্যে শুরুতে একটা মানুষ মারা গেছিল, সেই মানুষের লাশকে দাফন করতে যে পথিমধ্যে উর্মিয়াপুর বাবা রবিন সাহেব একটা জিনিস ফেস করেছে, পরে তার রবিন সাহেবের মা এবং উর্মিয়াপুদের সম্পূর্ণ পরিবার, তো তাদের মধ্যে ছায়ার মতো ফেস করে গেছেন তিনি হচ্ছেন তার উর্মিয়াপুর মামা। তিনি সবসময় সাথে ছিল এবং ফেস করেছেন সবকিছু। তো এটা এই জেনারেশনে এসে শেষ হয় এবং অনেক দিন যাবৎ ওনার এই হাসান সাহেবের সাথে শরণাপন্ন হওয়ার কারণে তারা আস্তে আস্তে এই সমস্যাটা তাদের কাছ থেকে কমতে শুরু করেন, এরপরে কমে যায়। ছোটবেলা থেকে এত জিন তাড়াতে দেখেছি আমি যে এসবের জিনিসের উপর থেকে আমার একটা বিরক্তিকতা চলে এসছে। আমার মনের মতো এগুলি কোনো ধরনের কাজ করে নাই কখনো। আমি আসলে আমার আব্বাকে দেখতাম এসব জিনিস করতে। আমি তাহলে দেখতাম কাজ কিভাবে হচ্ছে, বুঝতামও না, জানার কোনো ইচ্ছাও ছিল না। কোনো সময় আমাকে টাকা পয়সা কালেক্ট করতে হতো তার রোগীদের কাছ থেকে।
ডাব পরা, পান পরা এসব দিয়ে কিছু টাকা পয়সা হতে বেশ টাকা পয়সার মালিক বনে যান। তার সাথে নাকি জিন থাকে, সেই জিন নাকি কাজ করে দেয়, বিনিময়ে কিছু টাকা পয়সা পান। আমার ভাইরা তাকে হেল্প করে। আমি সবার ছোট, আমার মনে কখনো সন্দেহ জাগেনি, ইচ্ছাও করেনি কিভাবে কি করে। আসলে আমি মানুষটা অসামাজিক, সামাজিকতা বলতে আমার মধ্যে কিছুই নাই। নইলে আমি 3টা বিয়ে ভাঙতাম না। 3টা বিয়ে বলতে আমি আসলে বিয়ে করতে চাই নাই। আমি একটু স্বাধীন চেতা মানুষ, আমাকে জোর করে বিয়ে দিতে পারবে না, আমার বাবার সাধ্যও নেই, এটা আমি তাদেরকে মানে সজোরে জানিয়ে দিয়েছিলাম। কি কারণে যেন লেখাপড়া করেছি। আমার লেখাপড়ার বেশ শখ ছিল, যার কারণে আজ লিখতে পড়তে পারি আর বাবা মা থেকে বেশ দূরে থাকার চেষ্টা করি। আমার মা মারা যান আমি অস্ট্রেলিয়া যাওয়ার কিছুদিন পরেই। 1999 সালে অস্ট্রেলিয়া পাড়ি জমাই। আসলে তখন আসাটা সহজ ছিল। যাকে কিভাবে আসলাম জিজ্ঞেস না করলেই বরং ভালো। শুধু একটা জমি বিক্রি করিয়েছিলাম ঝগড়াঝাটি করে। বলে দিয়েছিলাম যে তোমরা যা করো তা কোনো কাজে আসে না, মানুষের কোনো উপকারে আসে না। এটা বলার সাথে সাথেই তখনকার পরিবেশ চুপ হয়ে যায়। তো আমার জন্য জায়গা বিক্রি করে আমি চলে আসি এখানে এসেছিলাম পড়াশোনা শেষ করবার পর। কিভাবে জানি ছোটখাটো ট্রেনিং করে 2007 সালে স্থায়ী হয়ে যাই। যাকে সে কথা, পড়েছি জীবন যুদ্ধের ঢাল তলোয়ার হিসাবে আমার এই লেখাপড়াটাই কাজ করেছে। আমি প্রায় 10 বছর দেশে যাচ্ছিলাম না। মনে মনে প্রমিস করেছি যে গেলে আমি আর গ্রামে যাব না। বাবার আলিশান বাড়ি, কিন্তু তার এই প্র্যাকটিস তৎকালীন আমলে তখন ছিল না। 2010 সাল তো মোবাইলের সাল। যাই হোক, আমি এয়ারপোর্ট পৌঁছাই। উত্তরায় এক মেসের বন্ধু ছিল, তার বাসায় নেই, বিশাল বাসা, অথচ সে কিন্তু আমার সাথে একটা সময় মেসে ছিল। যাই হোক, সেই বন্ধুর বাসায় যে উঠি, নিচে তাকালেই আমাদের এলাকার বাস দেখতে পাওয়া যাচ্ছিল। এসে খালি বাস স্ট্যান্ডে থামে। একটা সময় সিদ্ধান্ত নিই বিকালবেলা 2টার দিকে যে যাব, বাইরে যাব, যে দেখবো কি অবস্থা। রাত পারলে আজকে রাতে রওনা দিয়ে চলে আসবো, নইলে দরকার এক রাত থাকবো। আমার আরো 3 ভাই বোন আছে। তারা এখন এই পেশা দেখাশোনা করে কি করে না আমি জানি না, তবে আমি যে আমল দেখেছি সে আমল মানে অসম্ভব, মানে এখন সেটা মিলবে না। তখন ছিল রমরমা আমল। যাকে পৌঁছাতে আমার সন্ধ্যা 7:30টার উপর বেজে গেছিল। ঢাকা থেকে বের হতেই জীবন পার, অনেকক্ষণ লেগে গিয়েছিল। শীতকাল দেখে তখন গায়ে লাগেনি। আমি পৌঁছানোর পর দেখি সন্ধ্যা 7টার বেশি বাজে, মানে 7:30টার দিকে পৌঁছাই যায়, তো 8:30টার কাছাকাছি চলে আসে। আর গ্রামের ওই জায়গাটাতে তেমন কাউকে আমি পাই না রাস্তার মধ্যে। তো রাস্তায় ওয়েট করেছি কাউকে দেখি কিনা, কিন্তু কাউকেই দেখি না। আর ওয়েট করেছি এটাও যে আমাকে দেখে লোকজনের বিস্ময় থাকবে, কিন্তু কিসের কি, কেউ তো চিনেই না এখানে। বাড়িতে পৌঁছে ঢুকে দেখি গাউস চাচা আমার দিকে তাকালেন কিন্তু চিনলেন না। এরকম একটা অ্যাটিটিউড করলেন যে না চেনার ভান, আমি কোথা থেকে আসছি। কিন্তু চিনার তো কথা, আমার চেহারা তো তেমন চেঞ্জ হয় না। আমি তো বড় হয়েই বাংলাদেশের বাইরে গেছি, বা বড় হয়েই আমি তাদেরকে ছেড়ে চলে গেছি। আমি ঢুকলাম, কেউ নাই। ঢুকার পরে আমি গাউস চাচাকে ডাকলাম, ওনাকেও পেলাম না। তিনি আমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল। ডাকছে, কেউ নাই। এই বাড়িটা একদম নতুন, 2 তলা নতুন বাড়ি। আমি তো জানি তাদের একটা বাড়ি করেছে তারা, আমার বাবা একটা বাড়ি করেছে 2 তলা। আমি কিন্তু এই বাড়িটা দেখি নাই। তো এটা আমি যেটা দেখেছি সেটা না। যাকে আমার ভাইদের ডাকি, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আমি ডাকছি, কেউ নাই। আমি ভেতর থেকে কাশির শব্দ পাচ্ছি। হঠাৎ একটা মহিলা বাড়ির সামনে আসলো, ভেতরে ঢুকলো, আমাকে চিনলো না। এ আবার কে? আমিও তো চিনছি না। আমার মনে সন্দেহ, ডাকলাম ওনাকে, কিন্তু উনিও তাকালো না। আমি এরপরে বাসার ভেতরে ঢুকি। আমার চাক্ষুষ মনে আছে তখন রাত 8:20 মতো বাজে। শীতের রাত, কুয়াশা এত যে কিছু দেখাও যাচ্ছে না, বাড়ির বাইরেও দেখা যাচ্ছে না ঠিক মতো। আমাদের জায়গাটা আবার চারিপাশে মাছের ঘের আছে। মেইন রোডে যাবো কিনা ভাবছি, পুরা বাসা অলরেডি 10 চক্কর দিয়ে ফেলেছে। রাত তখন বাজে 9টা। প্রত্যেকটা ঘর উকি মারলাম, একটা বান্দাও নাই। যারা একটু আগে আমাকে ক্রস করে ভেতরে ঢুকেছিল সেই বান্দাগুলাও নাই যে জিজ্ঞেস করবো বাসায় কোথায় গেছে আমার আব্বা বা আছে কিনা। এখন আমি উপরে উঠাতে হয়তো বেরিয়েছে কিনা বেরিয়ে না আমি জানি না। কাশির শব্দটা যে রুম থেকে পাচ্ছিলাম সেই রুমে কাশির শব্দটা আসছে, সেই রুমে উকি মারলাম, কেউ নাই। পুরো বাড়িটা একটা বাল্ব জ্বলছে, কিন্তু এই বাল্বটা যে কি এটা আমার আইডিয়া না, এটাকে বাল্ব নাকি আদৌ আমি জানি না। তবে পুরো বাড়ি নতুন করে রং করা হয়েছে এবং বেশ ভালো লাগছিল। যাক, আমি বের হয়ে যাব এমন সময় পাশের বাড়ি শাইক্কাদের বাড়ি। আসলে শাইক্কাওয়ালাটা ভুল, আমার বন্ধুর নাম শাকিল। তো
ছোটবেলা থেকে আমি ওকে সাইক্কা ডাকি। তো যাই হোক, নিচে নামলাম, বের হব, মেজাজটাই খারাপ হয়ে গেল। কেউ বাইরে গেলে তালা কেন নাই, মানে কেউ যদি আমাদের এই বাড়ি থেকে কেউ চলে যায় তো তালা তো থাকার কথা। আমি সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় মুখামুখি হলাম একজনের বরাবর। আমি তাকিয়ে আছি, সেও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক দৌড় দিলাম, এক ভো দৌড়। এত ভয় আমি আগে কখনো পাইনি। এটা কি দেখলাম, কি দৃষ্টি, কি চাহনি, আমি কি দেখলাম এটা। এক দৌড় দিলাম, কোনো অজ্ঞান টজ্ঞান না, এক দৌড় দিলাম। এক দৌড়, আমি এত দৌড়ের কখনো দৌড়াইনি। কোথায় পৌঁছালাম বুঝলাম না, তো বুঝে গেলাম যে মেন রাস্তায় চলে এসেছি। বাজার দেখা যাচ্ছিল, তো যেখানে নেমেছিলাম যে বাজারে, সেই বাজারে গেলাম। আসতে পথে কোনো রিক্সা পাইনি, কিন্তু আমি বাড়িতে যাওয়ার পথে রিক্সা পেয়েছি। বাজারে একটা দোকান খোলা ছিল, জাস্ট জিজ্ঞেস করলাম, ভাই শাকিলদের বাড়ি আছে? শাকিল কি বাড়িতে আছে না নাই? ঢাকায় তো যেতে পারে মাঝে মধ্যে। বললো কোন শাকিল? আমি পরিচয় দেওয়ার বললাম হ্যাঁ, না ও বাড়িতে আছে। আমি ওদের বাড়িতে গেলাম, হাঁপাচ্ছি, আমার শরীর দিয়ে ঘাম ঝরছে, আমি এমনিতে দৌড়িয়েছি, প্রচন্ড ঘেমেছি। আমাকে হাঁপাতে দেখে সবাই অবাক। আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে, এমন ভাবে হাঁপাইতেছিস কেন? আমাকে ভেতরে নিল, আমাকে লেপের ভেতরে লেপ দিয়ে জড়িয়ে দিল। আমি এতটাই হাসপাস করছিলাম যে আশেপাশের লোকজনও জমে গেছে। পরে ওকে বললাম, দোস্ত, আমি এই বাড়িতে এরকম করে পুরা বাড়িটা ঘোরার সময় সিঁড়ির কাছে আসার পর আম্মারে দেখলাম। আম্মা কেমনে কি? আমি মাথায় কিছু খেলে নাই, আমি দৌড়তেছি। তো আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো আমাকে যে কোন বাড়ি গেছস? বললাম কেন, আমাদের বাড়ি, এই যে আমাদের ওই বাড়িটার নাম নিলাম। গাউস কাকারে দেখলাম, কোনো সারা শব্দ নাই। ও আমাকে বলল, কাকারা মানে আমার আব্বারা এখান থেকে একটা গ্রাম পরেই আমাদের একটা বড় বাগান বাড়ি ছিল, অনেক বড়, তো সেটাতে তারা অনেক আগেই উঠেছে। আর এই বাড়িতে কেউ থাকে না, ইনফ্যাক্ট এখানে কোনো বাড়ি নাই, বিল্ডিং নাই। আমি বিল্ডিং পেলাম কোথায়? একটা ঘর আছে, সেটাও ভাঙা। তো এই জায়গায় আমাদের কিন্তু কেউ থাকে না। আমি বললাম কি বলস তুই? বলে যে আমি তো 2 তলা বাড়ি দেখলাম। তো বলতেছে যে আমি জানি না তুই কি বলতেছিস। আমি বললাম যে আমি গাউস চাচাকে দেখলাম। ও বলে কোন গাউস? তোর বাবার যে অ্যাসিস্ট্যান্ট? আমি বললাম হ্যাঁ। বলে ও তো মারা গেছে তুই যখন চলে গেলি তার কিছুদিন পরেই। ওরে দেখলি কেমনে? কারো মাথায় কিছু ঢুকছিল না, সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। পরের দিনের বেলা সেখানে গেলাম, সেই জায়গায় গেলাম। আমি গিয়ে দেখি অট্টালিকা তো অনেক দূরের কথা, বিল্ডিং তো অনেক দূরের কথা, একটা 2 চালা ঘর যেটার উপর দিয়ে টিন ভেঙে গেছে, সেই টিনটাও নেয়ার লোক নাই, কিন্তু টিনটা পুরাটাই জং ধরা। এই বাড়িতে কেউ থাকে না। এই জায়গায় গতকালকে আসলাম, অথচ এত পরিপাটি, এত সুন্দর বাড়ি দেখলাম। কাদের ঘর দেখলাম? কোনো উত্তর খোঁজার চেষ্টা করিনি। আমি বাড়িতে পৌঁছাই, এরপর আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি। আমি আমাদের বাড়িতে পৌঁছাই, যে দেখি সত্যি সত্যি আমার বাবা কাশি দিচ্ছিল একটা ঘরে। আমি তার সাথে দেখা করি, সেটা 1 তলা বাড়ি। আমি তার সাথে দেখা করে চলে আসব। এমন সময় আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করি। বড় ভাইকে জিজ্ঞেস করলাম ওই বাড়িতে কি অবস্থা, ওইটা কি বিক্রি করতেছেন নাকি? বলে না, ওইটা বিক্রি করা যাবে না। কেন? বলে যে একটা সমস্যা আছে, আব্বার কি একটা সমস্যা আছে। এমন ভাবে বললো যে সে এই জায়গাটায়, এই সমস্যাটার কারণে ওই জায়গাটা কেউ হাত দিবে না। আমি আর আমার ঘটনাটা বললাম না, ওখানে কি বুঝে নিচ্ছিলাম তাদের কোন একটা ঝামেলার কারণে আমাকে পোহাতে হয়েছে এই দুর্বিষহ 1টা ঘন্টা। যাই হোক, আমি চলে আসি ঢাকায়। এটাই ছিল আমার ঘটনা। নাম প্রকাশ করছি না, নাম প্রকাশে আমি একদমই অনিচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি অনেক ভালোই আছেন। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আমি যে ঘটনাটা বলবো জানি না সেটা ভৌতিক কিনা। ঘটনাটা একটু বড়, তবে ঘটনাটা আমি শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার পরিবারেরই এক ভাই এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি ঘটে তখন আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় বেল গাছ। তবে 7-8 বছর আগেই সেই গাছটিকে কেটে ফেলা হয়। তবে দাদি, চাচা, ফুপির মুখে শুনেছে এই গাছটিকে
গাছটিতে নাকি একজন ভালো জিন থাকতো। দাদি নাকি দেখেছে যে ওই গাছে একটা লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, হাতে তসবি দেয়া মতো পরহেজগার এক জিন ছিল সেই গাছে, দাদির কথা মতো। এবার আসি আসল ঘটনায়। ঘটনাটা 7-8 বছর আগের। আমার বয়স তখন 11-12 হবে। আমার ফুফাতো বোন ভাইয়া আর তাদের 2টা বাচ্চা নিয়ে নতুন বাড়ি করার জন্য আমাদের বাড়িতে এসে ওঠে। বলে রাখি যে তাদের বাড়ি করার জন্য সেই বেল গাছটি কেটে ফেলা হয়েছিল। বাড়ি করার জন্য যখন জায়গাটা পরিষ্কার করা হচ্ছিল, ঠিক তখনই 2টা সাপ বের হয়। তাদের মধ্যে একটি সাপকে কোদালের চোট দিয়ে মেরে ফেলা হয়, অর্থাৎ আঘাত করে মেরে ফেলা হয়। সাপটিকে মেরে ফেলে আমার বাবা, আর একটি সাপ চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। বিষয়টা তখন সবার কাছেই খটকা লাগছিল। তারপরেও স্বাভাবিকভাবেই নিল। অনেকেই মনে করছিল যে মাটির নিচে কোনো গর্ত করে চলে গেছে। বিষয়টা সেখানে শেষ হলে ভালো হতো। এর বেশ কিছুদিন পরে বাড়িটা যখন কমপ্লিট হয় এবং ভাইয়া আর আপুরা যখন নতুন বাড়িতে শিফট হয়, ঠিক তার কিছুদিন পরেই ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। একদিন রাতে আপু দেখে যে তাদের জানালার ফাঁক দিয়ে লাল লাল বড় বড় 2টো চোখ দেখা যাচ্ছে, এবং ওই রাতেই ভাইয়া নাকি অস্বাভাবিক আচরণ শুরু করে। পরদিন সকালে আপু এই বিষয়টা জানালো, কিন্তু ভাইয়া বিষয়টা অস্বীকার করলো। বলল, আমিও লাল লাল চোখগুলো দেখেছি, আর তোমার আপু আমার সাথে অস্বাভাবিক আচরণ করে। আচ্ছা, অর্থাৎ এই গাছটাকে কেটে ফেলার পরে যেখানে কিনা একজন পরহেজগার জিন থাকতো বলে তাদের দাদি, যিনি ঘটনাটি পাঠিয়েছেন, তার দাদি বলেছিলেন, এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বলছিলেন, তার ফুফাতো ভাইদের বাড়ি করার স্বার্থে সেই গাছটাকে কেটে ফেলা হয়। এবং যখন তারা সেই বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই বাড়িতে ওঠেন, থাকতে শুরু করেন, তখন একদিন রাতে হুট করে তার আপু এবং ভাইয়া দেখতে পায় যে জানালার বাইরে 2টো চোখ দেখা যাচ্ছে লাল রঙের, এবং তারা দুজনেই দাবি করেন যে একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করেছে, এবং প্রত্যেকেই কিন্তু অস্বীকার করেন যে না, আমি খারাপ আচরণ করিনি, তুমি করেছ। তখন পরিবারের সবাই তাদেরকে কবিরাজের কাছে যেতে বলল, এবং এর সত্যতা জানতে চাইল যে তারা যে কথা বলছে এবং যা দেখেছে সেটা আসলে সত্যি ছিল কিনা। পরিবারের সবার সিদ্ধান্তে তারা কবিরাজের কাছে গেল, এবং ফিরে এসে যা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কারণ ভাইয়াকে একটা জিন আসর করেছে, এবং তারা গত রাতে যা দেখেছে তা সত্য ছিল। কবিরাজ বলছিলেন তারা জানি আজকের রাতটুকু ওই বাড়িতে না কাটায়, অর্থাৎ কবিরাজ তাদেরকে বলতেন যে আজকের রাতটা আপনারা নতুন করা সেই বাড়িতে কাটাবেন না। তখন আমি যেহেতু ছোট ছিলাম এবং একাই এক রুমে থাকতাম, তখন তাদেরকে আমার রুমে থাকতে দিলাম। সন্ধ্যা থেকে রাত 12টা অবধি আমাদের সাথে অনেক ঘটনাই ঘটে, যা এখানে বললাম না, কারণ ঘটনাটা বড় হয়ে যাচ্ছে। তবে যত বড় ঘটনাই হোক, আসলে আমার কিন্তু জানার আগ্রহটা সবসময় রয়েছে, এবং যত শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের সাথে সবাই কিন্তু জানতে চায় যে আসলে কি ঘটেছিল, পুরোটাই জানতে চাই। তো এরপর যখন আপনি আবারও লিখে পাঠাবেন, নিশ্চয়ই পুরো ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাবেন। তো রাত 12টা অবধি আমাদের সাথে অনেক কিছুই হচ্ছিল, সেসব কিছু উল্লেখ করেননি। রাত যখন 12টা পার হলো, ঠিক তখনই আমার রুমে কেমন যেন একটা চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি আমার রুমে যে ভাইয়া, যাকে জিন আসর করেছে, সে জোরে জোরে কলেমা পড়ছে, আর চোখ বড় বড় লাল লাল হয়ে গেছে। আর দেখছি সে তার ছোট বোন, ছোট ছেলেকে তার হাঁটুর ভাঁজে এমন ভাবে রেখেছে যে আমার বাবা, মা, চাচা তারা 3 জন তার হাঁটুর ভাঁজ থেকে ছেলেটাকে কোনোভাবেই বের করতে পারছে না। অর্থাৎ তার রুমেই অবস্থান করছিলেন তারা।
ভাইয়া এবং ভাবি এবং তাদের ছোট্ট সন্তান। যেহেতু কবিরাজ বলছিলেন যে নতুন বাড়িতে আপনারা থাকবেন না, তো সেই সময়টাতে রাতে সে চিৎকারের শব্দ শুনতে পায় যিনি ঘটনাটা পাঠিয়েছেন। তো এরপর উঠে দেখলেন যে তার ভাইয়া চড়ে চড়ে কলেমা পড়ছে। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে এবং লাল রঙের হয়ে গেছে। তার চেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, তাকে সে তার হাঁটুর ভাঁজে আটকে রেখেছে এবং এই যে হাঁটুর ভাঁজে আটকে রাখা, সেখান থেকে বের করার জন্য কিন্তু ৩ জন লোক, বাবা, মা এবং চাচা, তারা ৩ জন কিন্তু চেষ্টা করছিলেন। তারপরেও তাকে সেখান থেকে সরাতে পারছিলেন না। তখন চাচা কি করলো, ভাইয়ার শরীরে ম্যাচের আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ তার বাবা যে না আসলে তার চাচা তিনি যেটা চেষ্টা করলেন যে ম্যাচের আগুন দিয়ে তখন সে ভাইয়াকে তার গায়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কারণ জিন আগুন ভয় পায়। ততক্ষণে তারা জেনে গেছে কবিরাজের কাছ থেকে, তার মাধ্যমে, যে তার উপরে জিন আসর করেছে। আর তখনই বাচ্চাটাকে ভাইয়া হাঁটুর ভাঁজ থেকে বের করতে পারে গেল। যখন আমার ভাইয়ার কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিলাম, তারপর থেকে ভাইয়া আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আমার রুমের চলন্ত ফ্যানে হাত দিয়ে থামালো আর ফ্যানের 3টা পাখাই দুমড়ে মুচড়ে ফেললো। এইভাবে চলতে চলতে এক সময় আমার চাচা ভাইয়ার মাথায় কাঠের চেয়ার দিয়ে জোরে একটা আঘাত করলো। ফলে চেয়ারটা ভেঙে গেল, কিন্তু ভাইয়ার কিছুই হলো না। ভাইয়ার সাথে মারামারির এক পর্যায়ে ভাইয়া আমার বাবার পায়ে এমনভাবে কামড় দেয়, একটু হলেই তার মাংস তুলে নিত। যখন রাত 3টা পার হলো, তখন ভাইয়া দৌড়ে বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও সে রাতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে ভাইয়া একাই বাড়িতে আসে। আমরা কবিরাজকে বাড়িতে আনি এবং জানতে চাওয়া হয় ভাইয়ের সাথে এমন কেন ঘটছে। কবিরাজ বললেন, না, আমার বাবার পায়ে যে ভাইয়া কামড় দিয়েছিল সেটা আসলে ভাইয়া না। আমার বাবা যেই সাপটিকে কোদাল দিয়ে কেটে ফেলেছেন সেই সাপ কামড় দিয়েছে। আর ছোট বাচ্চাটিকে নিতে যাওয়ার কারণ হলো আমার বাবা যে সাপের মধ্যে একটিকে মেরে ফেলেছিল, তার কারণে সে সেই বাচ্চাটিকে নিয়ে যেতে চাচ্ছিল। আর ওই রাতে আমার ভাইয়া দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে যেখানে সাপটাকে মেরে ফেলা হয়েছিল সেখানে গিয়ে সারা রাত বসেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে সাপটিকে মেরে ফেলার কারণে সে তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছিল। অর্থাৎ হয়তো সে তার বাচ্চাকে পা দিয়ে যেভাবে জড়িয়ে রেখেছিল, তো সে হয়তো চাচ্ছিল সে জিনটা তার উপরে আসর করে, সে জিনটা চাচ্ছিল যে তার বাবার কাছ থেকেই তাকে নিয়ে, সেই বাচ্চাটাকে নিয়ে সেই আরেকটা সাপ যেখানে মারা হয়েছিল সেই জায়গাটাতে নিয়ে যেতে। অর্থাৎ আরেকটা জিন যেখানে মারা হয়েছিল সেখানে যেতে চেয়েছিল। যদিও বাচ্চাটিকে নিতে পারেনি, তারপরেও সে সেই স্থানে গিয়ে বসেছিল সারা রাত। তারপর আমরা কবিরাজকে বললাম যে এখন কি করা যায়। তখন কবিরাজ বলল যে তাদেরকে আর এই বাড়িতে থাকা যাবে না, তাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে এবং অন্য কোথাও চলে যেতে হবে, না হলে তাদের পরিবারের সবাই একে একে বিপদে পড়বে। এরপর কবিরাজের কথা মতো ভাইয়া এবং আপু সবাই সেই বাড়িটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে যায়। আমি মিহির, ছোট একটা চাকরি করি, বাসা কুষ্টিয়া। ভূত বা এরকম কিছুতে আমার তেমন বিশ্বাস নাই, কিন্তু অলৌকিক বিশ্বাস করি। আপনাদের প্রোগ্রাম প্রায় রাতেই শোনা হয়। একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হিসেবে বা হয়তো থ্রিলার বেশি পড়ার কারণে আমি সাধারণত বেশিরভাগ জিনিসই কোনো না কোনো লজিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার প্রিয় ছিলাম। সম্ভবত ক্লাস 2তে থাকতে আমার দাদি গল্প করত যে বাঁশ ঝাড়ে নাকি পেতনি থাকে, ওরা বাঁশের মাথায় বসে থাকে আর তাদের চুল থাকে মাটিতে। কেউ যদি ওদের চুল কেটে আনতে পারে, তবে যার কাছে ওই চুল থাকবে সে যা বলবে পেতনি নাকি তাই শুনবে। আমাদের বাসার পাশেই অনেক বড় একটা বাঁশঝাড় ছিল। আমি অনেকদিন রাতে সেই পেতনিকে খুঁজেছি এবং আমি চেষ্টা করেছি যে কোনোভাবে
তার চুলগুলোকে নিয়ে সেই পেতনিকে বশ করা যায় কিনা। যা হোক, অপ্রাসঙ্গিক কথা বলে আমার সময় নষ্ট করব না, আসল ঘটনায় আসি। ঘটনাটা ঘটে আমার সাথে কয়েক বছর আগে, 2017 সেপ্টেম্বর মাসের দিকে। আমি ছুটিতে কুষ্টিয়া গেছি, সময় সম্ভবত রাত 8:30 মতো। আমার এক বন্ধু সজল, ও বলল যে চল ঘুরে আসি। তো আমি আর সজল যাচ্ছি। সজল বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। যখন আমরা কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে আনুমানিক 10-12 কিলোমিটার দূরে মাদ্রাসার কাছাকাছি, তখন হঠাৎ করেই বাইকটার স্টার্ট বন্ধ হয়ে যায়। সজল রাস্তার পাশে বাইকটা দাঁড় করায়, আমি নেমে পড়ি। জায়গাটা কেমন যেন গা ছমছমে, ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে যায় চাঁদের আলোয় পিচ ঢালা রাস্তা আর রাস্তার দুই পাশে গাছপালা আর ঝোপঝাড় থেকে। আর এরপরই রয়েছে অফুরন্ত ফাঁকা মাঠ। যথারীতি সজল কিক দেওয়া শুরু করে, কিন্তু বাইকটার স্টার্ট নিচ্ছে না। বারবার কিক দেয়, কিন্তু বাইকটা স্টার্ট নেওয়ার কোনো নাম নেই। আমি কিছুটা বিরক্ত হয়ে আশেপাশে তাকাই। দেখলাম আমাদের থেকে প্রায় 20-25 মিটার দূরে আতশবাজির মতো করে উদয় হলো একটা বেশ বয়স্ক পাগল। আর তার বেশ কিছুটা দূরে দুইটা ভয়ঙ্কর কুকুর। বিশ্বাস কতটুকু করবেন জানি না শফিন ভাই, এরকম চেহারার কুকুর আমি আমার জীবনে কখনো দেখিনি। দুটো কুকুরই কুচকুচে কালো আর লম্বা প্রায় 2.5 থেকে 3 মিটার। ওদের গা চকচক করছে, কুৎসিত ভঙ্গিতে গড়গড় করছে এবং দাঁতগুলো বের হয়ে আছে, এবং কুকুরগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। আর পাগলটা লাঠি নেড়ে ওদেরকে থামাচ্ছে। এবার পাগলটার বর্ণনা দিই। ওর হাতে একটা লাঠি আর গলায় ঝুলছে অনেকগুলো মালা, খালি গা আর পরনে একটা ছোট নিংটি। চুলগুলো বেশ বড় আর জটা বাঁধা। এরই মধ্যে পাগলটা আমাদের বেশ কাছে চলে এসছে আর আমাদের দিকে তাকিয়ে চিল্লিয়ে খুব ভয়ঙ্কর টাইপের কথা বলছে, যেমন আজকে আর বাড়ি যাবি না, তোদের আজকে শেষ দিন, কেউ নেই আজ তোদের। আরো বিশ্রী গা শিউরে ওঠা একটা হাসি দেয়। অবশ্যই একটা বিব্রতকর পরিস্থিতি। আপনার বাইক স্টার্ট নিচ্ছে না এবং সেই মুহূর্তে আপনি দেখলেন যে একটা পাগল এসে আপনাকে বলছে যে আজকে তোদের শেষ দিন, আর বাড়ি যাবি না। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে শুধু আমি, সজল, ওই পাগল আর কুকুরগুলো ছাড়া আর কেউ নেই। দূরে একটা দোকান দেখা যাচ্ছে, সেখানে বেশ খুশ গল্পে মেতে 2-3 জন মানুষ রয়েছেন, কিন্তু মনে হচ্ছে না তারা কুকুরের ডাক বা পাগলের চিৎকার বা আমাদের কি খেয়াল করছে। আমার কিছুটা ভয় লাগা শুরু হয়, কিন্তু সজলকে আমি বুঝতে দিতে চাইনি, কারণ ভয় জিনিসটা সংক্রামক। আমি ওকে ধমকানো শুরু করি, কিরে কি করছিস, স্টার্ট হচ্ছে না কেন? চোখ ধরে স্টার্ট দে, তেল আছে নাকি দেখ। সজল জবাব দেয়, সব তো ঠিকই আছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না, বুঝতে পারছি না। এর মধ্যে সজল মিনিমাম 30 থেকে 35 বার কিক দিয়েছে, কিন্তু বাইক স্টার্ট নেওয়ার কোনো লক্ষণ নেই। এবার আমি এগিয়ে যাই আর বাইকটাতে কিক দেই। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে এক কিকই স্টার্ট হয়ে যায় বাইকটা। আমি সজলের দিকে একটু কড়া চোখে তাকাই। এবার সজল বাইকে উঠে বসে। আমি 2 হাত দূরে দাঁড়িয়ে ওকে বলছি, অ্যাক্সেলেটর পুরো ছেড়ে দিস না, কিছুটা হাতে রাখ যেন স্টার্টটা পড়ে না যায়। এমন সময় আমাদের অবাক করে পাগলটা এগিয়ে গিয়ে একদম সজলের সামনে এসে দাঁড়ায় আর বলে, আজকে বেঁচে গেলি ওর জন্য। আর আমার দিকে আঙুল দিয়ে দেখায়, আজকে তোকে নিয়ে যেতাম, আজকে বেঁচে গেলি। সজল হাঁ করে পাগলের মুখের দিকে চেয়ে থাকে। এরপর আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আর আমি তাকিয়ে আছি পাগলের দিকে। দুজনেই যেন জমে গেছি পাগলের কথা শুনে। এসব বলে পাগলটা আমাদের পাশ কাটিয়ে চলে যায়। ইতিমধ্যে বাইকের স্টার্ট আবার পড়ে গেছে। খেয়াল করলাম কুকুরগুলো নেই। একটু দূরে পাগলটা প্রায় মাঝামাঝি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে
আর খুব আস্তে কি যেন একটা বিড়বিড় করছে। এ সময় দেখি বেশ বড় একটা বাস খুব দ্রুত গতিতে এদিকে এগিয়ে আসছে। ওটা হাইওয়ে রোড, তাই এটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এভাবে যদি বাস চলতে থাকে, শিওর পাগলটা 2-1 সেকেন্ডের ভেতরই বাসের নিচে পড়বে। আমি আর সজল শ্বাসরুদ্ধ করে তাকিয়ে দেখি বাসটা পাগলটাকে চাপা দিয়ে আমাদের পাশ দিয়ে ফুস করে বেরিয়ে গেল। শেষ মুহূর্তে আমি অবশ্য চোখ বন্ধ করে ফেলি। তারপর যখন চোখ খুললাম, দেখি রাস্তাটা ফাঁকা, কোথাও কিছু নেই, সবকিছু আগের মতোই স্বাভাবিক। এরপর আবার আমরা ওখান থেকে রওনা দিই, যেখানে যাচ্ছিলাম সেখানে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম লিসানার, আশা করি আজকের এই ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে নতুন নতুন ঘটনা আপনাদের কাছে এসে শেয়ার করে থাকি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এই ভয়ানক ঘটনাগুলো আবারও শুনতে পারেন।